আপনারা শুনছেন কালো রাত 24। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ চলে আসলাম অ্যাম্বুলেন্স কেন্দ্রিক ভয়ঙ্কর এক পরী রহস্যময় গল্প নিয়ে। আজ একটা না, দুইটা গল্প নিয়ে সাজানো আজকের এপিসোড। আশা করি দুটো গল্পই সবার অনেক ভালো লাগবে। তো আর কথা বাড়াবো না, শুরু করছি পরীর গা হিম করা ভয়ঙ্কর গল্পটা। হ্যালো রানা, কোথায় তুই? হাসপাতাল থেকে ডাক্তারের কল পেয়ে রানা বলল, স্যার আমি তো বাসায়। রানার কথায় ডাক্তার বললেন, একটা লাশ নিয়ে যেতে হবে, তাড়াতাড়ি হাসপাতালে আয়। ডাক্তারের কথায় রানা বললেন, ঠিক আছে স্যার, 10 মিনিটের মধ্যে আসছি। এই বলে রানা ফোনটা কেটে তার হেল্পার সুমনকে কল দিল। সুমনকে কল দিয়ে বললেন রেডি হয়ে রাস্তায় দাঁড়াতে। রানার কথায় তার গাড়ির হেল্পার রাজি হলে রানা রেডি হয়ে গাড়ি নিয়ে রওনা করলেন হাসপাতালের দিকে। পথে হেল্পার সুমনকে তুলে নিলেন। সুমনকে তুলে নিয়ে চলে গেলেন হাসপাতালে। সেখানে যাবার পর ডাক্তার বললেন, এই তো রানা এসে গেছে। রানা, এই যে এনার ভাইয়ের লাশ নিয়ে যেতে হবে ওনাদের গ্রামের বাড়িতে। ডাক্তারের কথায় রানা পাশে তাকিয়ে দেখলেন যে ছেলেটা মারা গেছে, ওনার বড় ভাই দাঁড়িয়ে আছে। পরে রানা মারা যাওয়া ছেলেটার বড় ভাইয়ের সাথে কথা বলে কত টাকা নেবেন, কোথায় যেতে হবে, সব কেউ থাকবে কিনা এগুলো শুনে নিলেন। রানার কথায় মারা যাওয়া ছেলেটার ভাই রানাকে সব ঠিকানা দিয়ে বললেন, এদিক ওদিক দিয়ে যেতে হবে, আর লাশের সাথে কেউ থাকবে না। পরিবারের বাকি লোকেরা সবাই আরেকটা মাইক্রোবাস নিয়ে যাবে। লাশটাকে রানা ও তার হেল্পারকেই নিয়ে যেতে হবে। ওনার কথায় রানা সব কিছু ঠিকঠাক করে রাত 10টার দিকে লাশটাকে তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে রওনা করলেন। রানা লাশ নিয়ে তার গ্রামের বাড়ির দিকে রওনা করার পর পাশে থাকা হেল্পার সুমন নামের ছেলেটা বললেন, ওস্তাদ, আমরা যে লাশটারে নিয়ে যাচ্ছি ও কিভাবে মারা গেছে শুনছেন কি? তখন রানা গাড়ি চালাতে চালাতে মাথা নাড়িয়ে বললেন, হ্যাঁ, বিষ খেয়ে মারা গিয়েছিল। কোনো মেষ চক্করে পড়ে বিষ খেয়ে মারা গিয়েছে। পরেই খবর পুলিশের কানে যাওয়ায় পুলিশ নিয়ে আসছে মর্গে। এরপর তো জানিস, লাশ কাটাকাটি শেষে আমাদের খবর দেয়, এখন আমরা লাশ নিয়ে যাচ্ছি। এই বলে রানা সুমনকে বললেন, নে একটা সিগারেট ধরাতো। রানার কথায় সুমন সিগারেট ধরালে দুজনে সিগারেট খেতে খেতে ও গল্প করতে করতে যেতে লাগলেন সামনের দিকে। এভাবে প্রায় চলে গেল 1 ঘন্টা। রানা ও সুমন যাচ্ছে আর মাঝে মধ্যে ছোট্ট গ্লাস ফাঁক করে পিছনের লাশের দিকে তাকিয়ে দেখছে লাশটা ঠিকঠাক আছে কিনা। এভাবে ওরা শহর ছেড়ে গ্রামের ছোট রাস্তায় চলে আসে আর পথ চলতে শুরু করে। ওরা গ্রামের রাস্তা দিয়ে চলার সময় হঠাৎ দেখে রাস্তার সাইডে একজন মহিলা, হাতে ব্যাগ। উনি হাত তুলে গাড়ি দাঁড় করানোর আপ্রাণ চেষ্টা করছে। এর দেখে সুমন বললেন, ওস্তাদ দেখুন, উনি মনে হয় সামনে কোথাও যাবে, গাড়ি দাঁড় করানোর জন্য হাত তুলছে, কি করবেন? সুমনের কথায় রানা কিছু না বলে সেই মহিলার ইশারায় গাড়ি না থামিয়ে ওনাকে ওভারটেক করে চলে গেলেন সামনে। তখন সুমন বললেন, কে ওস্তাদ, ওনাকে তো তুলতে পারতেন, বেচারি হয়তো কোনো বিপদে পড়েছে, সামনে কোথাও যেতে হয়তো। সুমনের কথায় রানা বললেন, সুমন, তুই তো আমার গাড়িতে নতুন, কিছুদিন হলো আমার সাথে চলিস, তাই এইসব বিষয় কিছু জানিস না। আমি এসব বিষয় জানি, তাই কোথাও গাড়ি দাঁড় করাতে হবে আর কোথায় হবে না সেটা আমি জানি। রানার কথায় সুমন কিছু না বুঝে বললেন, মানে কি? আপনার কথার মানে তো বুঝলাম না। তখন রানা বললেন, সামনের দিকে তাকা, বুঝতে পারবি। রানার কথায় সুমন সামনের দিকে তাকিয়ে অবাক হয়ে বললেন, আরে আরে ওস্তাদ, এই মহিলাটা সেটা যিনি কিছুক্ষণ আগে রাস্তার পাশে দাঁড়িয়ে হাত তুলেছিল। আমরা না ওনাকে ওভারটেক করে চলে আসলাম, উনি আবার আমাদের সামনে আসলেন কিভাবে? তখন রানা বলল, এবার তো বুঝতে পেরেছিস কেন গাড়ি দাঁড় করায়নি। শোন, লাশ নিয়ে যাওয়ার সময় অনেক পিশাচ জিন পিছু নেয় এবং পরিও পিছু নেয়। ওদের পাল্লায় পড়লে অবস্থা খারাপ করে ছাড়ে। এরা অ্যাম্বুলেন্সে থাকা লাশ খাবার জন্য এরকম করে। তুই গাড়ির জানলা ফাঁকা রাখিস না, বন্ধ করে চুপ করে বসে থাক। রানার কথায় সুমনের মাঝে একটা ভয় চলে আসে। তখন সুমন জানলা বন্ধ করে বসে থাকে আর বারবার পেছনে ঘুরে লাশের দিকে তাকিয়ে দেখেন লাশটা ঠিক আছেন কিনা। তো এইভাবে আরও কিছু দূর সামনে আসার পর এবার রানা ও সুমন দেখেন রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে সে মহিলাটা, যিনি পরপর 2বার হাত তুলেছিল গাড়িতে ওঠার জন্য। ওনাকে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকতে দেখে সুমন রানার দিকে তাকিয়ে বলেন, ওস্তাদ, এখন কি হবে? তখন রানা বলেন, কিছুই হবে না, চুপ করে বসে থাক। এই বলে গাড়ির স্পিড বাড়িয়ে সেই মহিলাটার উপর দিয়ে গাড়ি চালিয়ে দেন।
কিন্তু অবাক করার বিষয় হলো তখন কোনো রকম সাউন্ড হয় না। একটা মানুষের উপর নিয়ে গাড়ি গেলে বা অ্যাক্সিডেন্ট হলে তো সাউন্ড হবে, কেউ আওয়াজ করবে, সেরকম কোনো আওয়াজই হয়নি। তখন সুমন ভয়ে ভয়ে রানার দিকে দিকে তাকালে রানা বললেন, ভয় পাস নে, এটা নিশ্চয়ই কোনো পিশাচিনি। রানার কথায় সুমন গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে দেখেন গাড়ির পেছন পেছন সেই মহিলাটা লাফিয়ে লাফিয়ে আসছে। মহিলাটাকে এখন দেখতে সাধারণ মনে হচ্ছে না, ভয়ঙ্কর মনে হচ্ছে। তো এরকম একটা অবস্থা দেখে রানা গাড়ির স্পিড বাড়িয়ে দিয়ে যেতে লাগলেন। এভাবে কিছু দূর যাবার পর রানার সামনে পেছনে বা সাইডে ওই মহিলাকে আর দেখেন না। তখন সুমন বলেন, ওস্তাদ, এখন তো মহিলারূপী পিশাচিনীটাকে তো দেখা যাচ্ছে না, মনে হয় চলে গেছে। সুমনের কথায় রানা বললেন, হতে পারে, আমাদের তো আর বোকা বানাতে পারিনি, তাই চলে গেছে হয়তো। এই বলে গল্প করতে করতে যেতে লাগলেন। এভাবে আরও প্রায় ঘন্টাখানেক সামনে আসার পর হঠাৎ গাড়ির স্টার্টটা বন্ধ হয়ে গেল। হঠাৎ গাড়ির স্টার্ট বন্ধ হলে রানা চেষ্টা করলেন গাড়ি স্টার্ট করার, কিন্তু কোনো গাড়ি স্টার্ট করতে পারছেন না। এবং সুমনকে বললেন, এই সুমন, দেখ না নেমে বাইরে কোনো সমস্যা হলো কিনা। কিন্তু সুমন তো ভয়ে গাড়ি থেকে নামে না। সুমনকে ভয় পেতে দেখে রানা নিজেই নামিয়ে তখন সুমনও নামে গাড়ি থেকে। এরপর দুজন দেখে কোনো সমস্যা হয়েছে কিনা, কিন্তু না, গাড়ির তো কোনো সমস্যা হয়নি, গাড়িতে তেলও আছে। তাহলে স্টার্ট হচ্ছে না কেন? গাড়িটা এমন একটা জায়গায় এসে স্টার্টটা বন্ধ হয়েছে, জায়গাটা দেখে মনে হচ্ছে একটা ভিটা, হালকা জঙ্গলের মতো একটা জায়গা, পাশে বড় একটা বট গাছ, আর পাশে নিচে খালবিল, আর দূরে মনে হচ্ছে গ্রাম। আশেপাশে কোনো বাড়িঘর নেই। চাঁদের আলোতে সবকিছু দেখে এরকমই ধারণা করলেন রানা ও সুমন। তো গাড়ি স্টার্ট হচ্ছে না, এদিকে রানা ঘড়ির দিকে তাকিয়ে দেখেন সকাল হতে এখনো অনেকটা বাকি। কোনো উপায় না পেয়ে গাড়িতে বসে অপেক্ষা করতে লাগলেন সকাল হবার জন্য, বা এদিক দিয়ে কোনো গাড়ি গেলে তাদের সাহায্যের জন্য। এভাবে দুজন গাড়িতে বসে থেকে গল্প করছে। এমন সময় হঠাৎ রানা ও সুমন নুপুরের আওয়াজ শোনেন, আর একটু পর মিষ্টি সুরে গান শুনতে পান। গভীর রাতে এখানে গানের আওয়াজ আসে কোথা থেকে, আর নুপুর পড়ে হাঁটেনও বা কে? এসব ভেবে দুজন এদিক সেদিক তাকাতে গেলে সুমন রানাকে বলেন, ওস্তাদ দেখুন, বট গাছের কাছে দেখেন। তখন রানা তাকিয়ে দেখেন বট গাছের নিচে সুন্দরী এক মহিলা, অপরূপ সুন্দরী। চাঁদের আলোতে মহিলার শরীর একদম চকচক করছিল। এরকম সুন্দরী মহিলাকে দেখে রানা সুমনের দিকে তাকিয়ে সাবধানে গাড়ি থেকে নেমে আস্তে আস্তে করে সুন্দরী মহিলার দিকে এগোতে লাগলেন। তখন সুমনও হাঁটছেন রানার পেছনে। এমন সময় রানা ও সুমন সেই মহিলার কাছে গেলে হঠাৎ করে মহিলাটা ঘুরে রানা ও সুমনের দিকে তাকিয়ে বলেন, তোমরা আমাকে লুকিয়ে লুকিয়ে দেখছো কেন? ওনার কথায় রানা বললেন, আপনি কে? এই গভীর রাতে এখানে কি করছেন? রানার কথার জবাবে সে সুন্দরী মহিলা বলেন, আমি সাধারণ কোনো মানুষ না, আমি একটা পরী। এই বট গাছে আমি থাকি, আমাকে সবাই বট গাছের পরী বলে। পরীর কথায় সুমন ও রানা একে অপরের দিকে তাকিয়ে, কেননা ওরা পরী দেখবে ভাবতে পারেননি কখনোই। তখন সে পরী বলে, তোমরা এখানে কেন? ওই গাড়িটা কি তোমাদের? তখন রানা বললেন, হ্যাঁ, আমরা অ্যাম্বুলেন্সের চালক, হঠাৎ গাড়ির স্টার্টটা বন্ধ হওয়ায় এখানে আটকা পড়েছি, এখন সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তখন সে পরী বললেন, ও তোমরা বসো, ভয় পেও না, আমি তোমাদের কিচ্ছু করব না, আমি খুব মিষ্টি সুরে গান করতে পারি, আমি গান করি, তোমরা শোনো। এভাবে ফজরের আজান হবার সময় আমি চলে যাব, আর কিছুক্ষণ পর তো সকাল হলে তোমরাও চলে যাবে। পরীর কথায় সুমন ও মনের অজান্তে রাজি হলে সেই পরী মিষ্টি সুরে গান করতে থাকে। পরীর গান শুরু করায় সুমন ও রানা মুগ্ধ হয়ে তার গান শুনতে থাকে। এভাবে কিছুক্ষণ চলে যাবার পর হঠাৎ সুমন গাড়ির দিকে তাকিয়ে রানাকে বলেন, ওস্তাদ, আমাদের গাড়িটা কেমন যেন নড়াচড়া করছে না। সুমনের কথায় রানা গাড়ির দিকে তাকিয়ে দেখেন ঠিকই গাড়িটা কেমন যেন নড়াচড়া করছে। গাড়ি নড়াচড়া করছে দেখে রানা ও সুমনের গাড়ির দিকে যেতে থাকেন। এদিকে তখন হঠাৎ করে পেছনে তাকিয়ে দেখেন গান করা সেই পরীটা নেই। পরীকে না দেখে রানা ও সুমন তাড়াতাড়ি গাড়ির কাছে যান। গাড়ির কাছে গিয়ে রানা ও সুমন দেখেন গাড়ির পেছন দিকটা খোলা, আর লাশের পাশে বসে লাশের একটা পায়ের মাংস চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সেই পরীটা। পরী লাশের পা খাচ্ছে, এটা রানা ও সুমন দেখার পর সেই পরী ভয়ঙ্কর এক হাসি দেন, আর তার রূপ পরিবর্তন করে ভয়ঙ্কর এক পিশাচিনীর রূপ নেন। রানা ও সুমন পিশাচিনীর ভয়ঙ্কর রূপ দেখে বুঝতে পারেন
পিশাচিনী পরিরূপে তাদের বোকা বানাচ্ছিল এতক্ষণ ধরে। ওরা অনেক বড় একটা বিপদে পড়েছে। এই ভেবে সুমন ও রানা সেখান থেকে এক দৌড় দেন। ওদিকে তখন গাড়ি থেকে বেরিয়ে সেই পিশাচিনী লাফিয়ে লাফিয়ে সুমন ও রানার পেছনে দৌড়াতে থাকে। রানা ও সুমন ভয়ে দৌড়াতে দৌড়াতে হঠাৎ সুমন প্রচণ্ড ভয় সেখানে জ্ঞান হারিয়ে পড়ে যায়। এদিকে প্রাণের ভয়ে রানা দূরে থাকা গ্রামের দিকে দৌড়াতে থাকে। এভাবে প্রায় 1 কিলোমিটার মতো পথ দৌড়ানোর পর রানা একটা বাড়ি দেখতে পান। সে বাড়ি দেখার পর রানা চিৎকার করে সেই বাড়ির লোকজনদের ডাকতে থাকেন। রানার ডাকে সে বাড়ির পুরুষ লোকেরা বের হলে রানা হাফাতে হাফাতে ওদের সব কিছু খুলে বলে আর অনুরোধ করে ওদের সাহায্য করতেও বলে। রানার অনুরোধে সেই বাড়ির 2-3 জন লাইট নিয়ে রানার অ্যাম্বুলেন্সের কাছে আসে। এসে দেখে সুমন যেখানে জ্ঞান হারিয়ে পড়েছিল সেখানেই আছে। তখন সুমনের জ্ঞান ফেরানো হয় এবং গাড়ির ভেতরে গিয়ে দেখা হয় সে লাশের একটা হাত ও পা খাওয়া অবস্থায় পড়ে আছে। লাশের এরকম অবস্থা দেখে সবাই অনেক ভয় পেয়ে যান। তখন সেই লোকেরা রানাকে বলেন এই জায়গাটা ভালো না, এখানে প্রায় ভয়ের ঘটনা ঘটে। ওদের কথায় রানা বুঝতে পারেন বিষয়টা। এরপর রানা আবার চেষ্টা করেন গাড়ি স্টার্ট করতে, আর এবার রানাকে অবাক করে গাড়ি এক মুহূর্তে স্টার্ট হয়ে যায়। গাড়ি স্টার্ট হয়, রানা ও সুমন সেই লোকেদের ধন্যবাদ জানিয়ে সেখান থেকে লাশ নিয়ে দ্রুত চলে যায় তার গ্রামের বাড়িতে। লাশ নিয়ে তার গ্রামের বাড়িতে যাবার পর রানা সব ঘটনা খুলে বলে সবাইকে। সব শুনে মারা যাওয়া ছেলেটার আত্মীয় স্বজনরা রানার সাথে একটু রাগারাগি করলেও পরে বিষয়টা বুঝতে পারেন আর ওই অবস্থায় লাশের গোসল করিয়ে দাফন করা হয়। লাশের দাফন শেষে রানাকে বিদায় করা হয়। তখন রানা ও সুমন দিনের বেলাতে ফিরে আসে তাদের বাড়িতে। এই ঘটনার পর রানা রাতের বেলা আর অ্যাম্বুলেন্স চালান না, দিনের বেলাতে চালান। প্রিয় লিসেনার, কেমন লাগলো পরিরূপী পিশাচিনীর এই ভয়ঙ্কর গল্পটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমি এখন শুরু করছি আমাদের সেকেন্ড গল্পটা, এবং গল্পটা আরেকটি রহস্যময় গল্প। এই গল্পটা লিখেছেন লেখক মোহাম্মদ শিহাব হোসাইন। তো শুরু করছি লেখক শিহাবের লেখা গল্পটি। আজকে রাতের জন্য আমাকে আপনার বাড়িতে আশ্রয় দিবেন? আমি খুব বিপদে পড়েছি, প্লিজ আমায় সাহায্য করুন। বাইরে তখন প্রলয়ঙ্করী ঝড়, একটু পরপর বিদ্যুৎ চমকাচ্ছে, সে সাথে কানে তালা লাগানো তীব্র শব্দে বাজ পড়ছে। দরজার ওপাশে দাঁড়ানো মেয়েটির সারা শরীর বৃষ্টির পানিতে ভিজে একাকার, হাড় কাঁপানো ঠান্ডা এবং সে থরথর করে কাঁপছে। ইমন এই বিশাল বাড়িতে একা থাকে। এত রাতে একা একটা মেয়েকে আশ্রয় দেওয়া ঠিক হবে কিনা সেটা চট করে ভেবে উঠতে পারছিল না। তবে মেয়েটির অসহায় অবস্থা দেখে তার মন কিছুটা গলল। সে বেশ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে, ভেতরে আসুন। মেয়েটি ধীর পায়ে ভেতরে এলো। ঝড়ের কারণে বাড়িতে কারেন্টও নেই। ড্রয়িং রুমে একটা মোমবাতি টিমটিম করে চলছে, যা অন্ধকারের সাথে খুব একটা সুবিধা করতে পারছে না। ইমনের হাতে একটা টর্চ মাত্র। সে দূরের একটি ঘর দেখিয়ে বলল, আপনি এই রুমে গিয়ে থাকতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু সকাল হওয়া মাত্রই চলে যেতে হবে। মেয়েটি কৃতজ্ঞতা প্রকাশ করে বলল, ঠিক আছে ভাইয়া। ইমন মেয়েটিকে ঘর দেখিয়ে দিয়ে নিজের ঘরে এসে শুয়ে পড়ল, কিন্তু চোখের পাতা এক করতে পারল না। মেয়েটির বৃষ্টি ভেজা শরীরের অবয়ব বারবার তার চোখের সামনে ভেসে উঠতে লাগলো। সেই দৃশ্য তার শরীরের এক ধরনের নিষিদ্ধ শিহরণ জাগিয়ে দিল। সে অনেক চেষ্টা করেও ঘুমাতে পারল না। ইমনের মনে কুমন্ত্রণা জাগল। সে ভাবল, আজই সুযোগ, এমন সুযোগ আর কখনো আসে না, তাই যা করার করবই, যা হবে পরে দেখা যাবে। ইমন বিছানা ছেড়ে পা টিপে টিপে বাইরে এসে দাঁড়ালো। পাশের রুমেই মেয়েটিকে থাকতে দিয়েছে। দরজার হাতল ঘুরিয়ে আলতো করে দরজা খুলে ভেতরে ঢুকল সে। ঘরটি ঘুটঘুটে অন্ধকার। বাইরে থেকে আসা বিদ্যুতের আচমকা আলোয় খাটের উপরে মেয়েটির আবছা অবয়ব দেখা যাচ্ছে। ইমন আর দেরি না করে এগিয়ে গিয়ে অবয়বটাকে শক্ত করে জড়িয়ে ধরল। ঠিক সে সময় প্রচণ্ড বাতাসের ঝাপটায় ঘরের জানলা সশব্দে খুলে গেল। বিদ্যুতের ঝলকানিতে ইমন দেখল সে যাকে জড়িয়ে ধরেছে সে বিছানায় নেই, বরং মেয়েটি ঘরের কোণেই দাঁড়িয়ে আছে। তার পরনে এখন আর ভেজা কাপড় নেই, বরং অদ্ভুত এক কালো রঙের পোশাক। তার চোখ দুটো থেকে নীল রঙের এক ভৌতিক আলো বিচ্ছুরিত হচ্ছে। ইমনের হৃৎপিণ্ড যেন কেউ শক্ত করে চেপে ধরল।
মেয়েটি যদি ওখানে দাঁড়িয়ে থাকে তাহলে সে কাকে জড়িয়ে ধরে আছে? ভয়ে ভয়ে সে নিজের বাহুবন্ধনে থাকা শরীরটির দিকে তাকালো, আর ঠিক তখনই তার চোখ পড়ল এক ভয়াল দৃশ্য। সেটি কোনো জীবিত মানুষ নয়, একটি পচা গলা লাশ। মুখের মাংস গলে খসে পড়ছে, প্রকট দুর্গন্ধ নাকে এসে লাগছে। লাশটির চোখ দুটো বন্ধ ছিল, হঠাৎ করে খুলে গেল। সেই চোখ যেন অন্তহীন অন্ধকার গহ্বর। মৃতদেহটি শক্ত করে ইমনের হাত চেপে ধরল। ইমন ছিটকে সরে যেতে চাইল, কিন্তু পারল না। কোনায় দাঁড়িয়ে থাকা মেয়েটি এবার তার দিকে এগিয়ে এলো। তার সুন্দর মুখটি বিকৃত করে চোয়াল থেকে বেরিয়ে এলো ধারালো দুটি দাঁত। কোনো কিছু বুঝে ওঠার আগেই ইমনের গলায় দাঁত বসিয়ে রক্ত চুষতে লাগলো। ইমন বাঁচার জন্য চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো স্বর বের হলো না। ছটফট করতে করতে একসময় তার নিথর দেহটি লুটিয়ে পড়ল মেঝেতে। অনেকদিন পর সায়ন আজ গ্রামে তার ফুপু তাসলিমার বাসায় বেড়াতে এসেছে। এতদিন সায়নের বাবা মা এলেও সে নানান অজুহাতে কখনো আসেনি। গ্রামের কর্দমাক্ত পথ আর কারেন্টের সমস্যা সায়নের খুব একটা পছন্দের ছিল না, তাই আসা হয়নি। আজ যখন ফুপু তাকে দেখল তখন অভিমানের সুরে বলল, এতদিন পর বুঝি ফুপির কথা মনে পড়ল? সায়ন হেসে জবাব দিল, মনে তো পড়ে সবসময়, কিন্তু জানো তো কেন আসি না? তোমরা নিজেরাও তো যাও না। ওই যে তোমার যেমন গ্রাম পছন্দ না, তেমনি আমার শহর। হ্যাঁ, এখন তো শীতকাল, কাজের চাপ কম, তাই ভাবলাম গ্রামটা ঘুরে দেখি। এসেছিস যখন তাহলে কিন্তু 1 মাসের আগে তোকে যেতে দিচ্ছি না। আমি 1 মাসের জন্য এসেছি, তাহলে এখন ভেতরে আয়। তাসলিমা সায়নকে সাদরে ভেতরে নিয়ে গেল। ফুপুর বাড়ি গ্রামে হলেও আধুনিকতার কোনো কমতি নেই। বিশাল বাড়িটি ঢালাই করা পাকা। সায়নকে যে ঘরে দেয়া হলো সেটি বেশ ছিমছাম ও গোছানো। ঘরের সাথে লাগানো বাথরুম, একটি সুন্দর কারুকার্য করা খাট, ড্রেসিং টেবিল সহ প্রয়োজনীয় সব আসবাবপত্র। ঘরের জানলা খুললেই চোখে পড়ে দিগন্ত জোড়া ফসলি জমি। যতদূর চোখ যায় শুধু সবুজের সমারোহ। সায়ন গোসল সেরে ফ্রেশ হয়ে ঘরে এসে বসল। বেশিক্ষণ বিশ্রাম নেওয়া হলো না। ফুপুর ডাক পড়ল, সায়ন তাড়াতাড়ি খেতে আয়। আসছি ফুপু। সায়ন ডাইনিং টেবিলে এসে বসল। ফুপু তাকে গরম ভাত আর ফুলকপির ঝোল বেড়ে দিল। সায়ন খেতে খেতে জিজ্ঞাসা করল, তিশার তন্ময় কোথায়? আজ তোর ফুপা পুকুর থেকে মাছ তুলছে, সেটা দেখতে গেছে। ঠিক আছে, খেয়ে আমিও যাব। খাওয়া দাওয়া শেষ করে সায়ন ঘর থেকে বাইরে আসতেই দেখল তিশা গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির ভেতরে ঢুকছে। সায়নকে দেখেই একগাল হেসে দৌড়ে সামনে এসে বলল, ভাইয়া, কখন এলে তুমি? এই তো একটু আগে। কোথায় গিয়েছিলি? পুকুর পাড়ে। সায়ন তিশার দিকে তাকিয়ে স্নেহের হাসি দিয়ে বলল, অনেক তো বড় হয়ে গেছিস, এবার তোকে তো বিয়ে দিতে হবে। তিশা মুখের ভঙ্গি ভেঙে বলল, মা দেখো, ভাই আমার বিয়ে দিতে চায়। তাসলিমা রান্নাঘর থেকে হেসে উত্তর দিল, বড় যখন হয়েছিস বিয়ে তো করতে হবে। আমি বিয়ে করব না। সায়ন হেসে প্রসঙ্গ পাল্টে বললেন, আচ্ছা এখন চল দুপুরের পুকুর পাড়ে যাই। এসো। পুকুর পাড়ে আসতে ফুপা আসলাম মিয়া সায়নকে দেখে কাজ রেখে এগিয়ে এলেন। তিনি সায়নকে নিজের ছেলের মতোই স্নেহ করেন। কুশল বিনিময়ের পর সায়ন এদিক ওদিক তাকিয়ে বলল, ফুপা তন্ময় কই? সে একটু মাছ নিয়ে সামনে গেছে, আসবে এখনই। ঠিক আছে। একটু পরই তন্ময় এলো। সায়নের চেয়ে বয়সে বছর 5 ছোট হলেও দুজনেই ভালো বন্ধু। সায়নকে দেখে সে দৌড়ে এসে জড়িয়ে ধরল। বিকেলবেলা শীতের মিষ্টি রোদ গড়িয়ে পড়ছে পশ্চিমে। সায়ন আর তন্ময় গ্রামের মেঠো পথ দিয়ে হাঁটতে বের হলো। পথের দুই পাশে দিগন্ত বিস্তৃত সরিষা ক্ষেত, হলুদ ফুলে ছেয়ে আছে চারপাশ। হাঁটতে হাঁটতে সায়ন বলল, এখানে যে জমিদার বাড়ি আছে সেটা কোথায়? আর একটু পরেই জঙ্গলের মধ্যে একটা বাড়ি আছে, শুনেছিস এটা সেই জমিদারের ছিল। কিছুদিন আগে সেখানে এক লোক খুন হয়েছে। এই লোকটা ছিল বাইরের কেউ। এখন বলো তার খুনের কারণ কি ছিল আর কে তাকে মেরেছে? সায়নের মুখে এই কথা শুনে তন্ময় থমকে দাঁড়ালো। তার চোখে মুখে আতঙ্কের ছাপ স্পষ্ট। সায়ন অবাক হয়ে বলল, এত ভয় পাচ্ছ কেন? তন্ময় ঢোক গিলে চারিপাশটা একবার দেখে নিয়ে নিচু স্বরে বলল, আসলে এই লোকটি কি কোনো মানুষ মারিনি, মেরেছে এক রক্তচোষা পিশাচ। সায়ন ব্রুকুচকে অবিশ্বাসের সুরে বলল, এসব কি বলছো? পিশাচ বলে কি আদৌ কিছু আছে? আমি ঠিক জানি না, কিন্তু পুলিশ এখন পর্যন্ত কোনো তদন্ত করে কিছু খুঁজে বের করতে পারিনি। এভাবে পরপর আরো বেশ কয়েকজন মারা গেছে, ঠিক
সেমভাবেই আমাদের গ্রামে তো রাত 8টার পর বাইরে থাকা নিষিদ্ধ। ওই সময়ের পর কেউ বাইরে গেলে তার দায় কেউ নেবে না। আজব, কে মারল? পুলিশ কিছু বের করলো না? না। রহস্যের গন্ধ সায়নকে ভাবিয়ে তুলল। তারা হাঁটতে হাঁটতে আরও কিছুটা পথ এগিয়ে এলো। সরিষা ক্ষেতের মাছ দিয়ে চলে যাওয়া আইল। সায়ন হঠাৎ চোখ আটকে গেল সেই হলুদ সমুদ্রের ঠিক মাঝখানে। সেখানে দাঁড়িয়ে আছে এক অপরূপ নারী। পরন্ত বিকেলের সোনালি রোদ তাকে যেন ভিনদেশি কোনো রাজকন্যা মনে হচ্ছে। মেয়েটির পরনে রক্তের মতো লাল টকটক একটা শাড়ি, যা তার ফর্সা শরীরের সাথে অদ্ভুত এক মায়াবী ভাব তৈরি করছে। মেয়েটির গড়ন হালকা পাতলা কিন্তু অসম্ভব আকর্ষণীয়। তার সরু কোমর জড়িয়ে আছে শাড়ির ভাঁজ, যেন শিল্পীর তুলিতে আঁকা কোনো নিখুঁত ছবি। পিঠ ছাপিয়ে নেমে আসা ঘন কালো চুলগুলো খোলা, বাতাসের সাথে তার অবাধ্য হয়ে খেলছে। কখনো মুখে এসে পড়ছে বা কখনো উড়ছে হাওয়া। মেয়েটি শাড়ির এক আঁচলে এক হাতে ধরে ধীর পায়ে হাঁটছে, যেন এই প্রকৃতির এক অংশ সে। সায়ন তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। হঠাৎ মেয়েটি থমকে দাঁড়িয়ে ঘুরে তাকালো। সায়ন তার চেহারা দেখে মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। কি নিখুঁত সুন্দর, দুধে আলতা গায়ের রং, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক আর চোখে গভীর এক উদাসীনতা। তন্ময় সায়নকে ওভাবে তাকিয়ে থাকতে দেখে কনুই দিয়ে গোতাও দিয়ে বলল, এটা হলো এলাকার কাউন্সিলর মিনহাজের ছোট মেয়ে সাবিহা। ও আচ্ছা। সাবিয়া হঠাৎ সায়নকে দেখে থেমে গেল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। ভুরু কুঁচকে সে এক দৃষ্টিতে সায়নের দিকে তাকিয়ে রইল। তার চাহনিতে কোনো লজ্জা নেই, আছে এক অদ্ভুত রহস্য। তন্ময় ফিসফিস করে বলল, ও 3 মাস মানসিক হাসপাতালে ছিল। সবাই ভাবে সে একটা পাগল মেয়ে। এবার সায়ন চমকে উঠল। এত সুন্দর, এত স্বাভাবিক দেখতে মেয়েটি পাগল? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে বলল, মাস 6 আগে একটা ট্রিপে গিয়েছিল। সেখান থেকে আসার পথে এমন হয়েছে। ওর বড় বোন তো নিজেও প্রায় পাগল। সায়ন মেয়েটির চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, কি এমন হয়েছিল এদের সাথে সে ট্রিপে? এই রূপসী মেয়েটির মনের গভীরে কোনো বিভীষিকা লুকিয়ে আছে। গ্রামের এই রহস্যময় খুন আর সাবিহার পাগলামির মধ্যে কি কোনো যোগসূত্র আছে? সাবিহার কিছুক্ষণ সেখানে দাঁড়ালো না। শস্য ক্ষেতের সরু আইল ধরে সে ধীর পায়ে বাড়ির দিকে পা বাড়ালো। তার যাওয়ার ভঙ্গিটা এতটাই নির্লিপ্ত যে মনে হয় আশেপাশের কোনো কিছুর অস্তিত্বই সে টের পাচ্ছে না। সাবিহা দৃষ্টির আড়ালে চলে যেতেই শান কৌতূহলী হয়ে প্রশ্ন করল, আচ্ছা তন্ময়, তুমি বললে ওর বড় বোন পাগল প্রায়। ব্যাপারটা ঠিক বুঝলাম না। আসলে পাগলটা কে, সাবিহা নাকি ওর বোন? তন্ময় দীর্ঘশ্বাস ফেলে বলল, গ্রামের মানুষ তো সাবিহাকে ওই এখন অস্বাভাবিক মনে করে আর কি। কিন্তু আসল ঘটনা হলো ওর বড় বোন রেশমা আপু। ওই যে বললাম না, একটা ট্রিপে গিয়েছিল ওরা 2 বোন। সেখান থেকে ফেরার পরই রেশমা আপু পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অবস্থা এতটাই খারাপ হয়েছিল যে তাকে বাড়িতে রাখা সম্ভব হয়নি। এখন তিনি শহরের এক মানসিক হাসপাতালে চিকিৎসাধীন। সায়ন অবাক হয়ে তাকিয়ে রইল। একটা সাধারণ ভ্রমণে গিয়ে এমন কি ঘটতে পারে যে 2টি মেয়ের জীবন এভাবে তছনছ হয়ে গেল? পশ্চিম আকাশে সূর্য ডুবে গেছে, আধার ঘনিয়ে আসছে দ্রুত। গ্রামের সেই ভয়াবহ নিয়ম আর অজানা আতঙ্কের কথা মনে করে তন্ময় তাড়া দিল, ভাইয়া সন্ধ্যায় আসছে, এখন আর এখানে থাকা একদমই ঠিক হবে না, চলো দ্রুত বাড়ি ফিরতে হবে। সায়ন আর দ্বিমত করল না। অজানা রহস্যের ঘোর মাথায় নিয়েই তন্ময়ের সাথে বাড়ির পথ ধরল। সাবিয়া নিজের বাড়িতে ফিরে এলো। তাদের বাড়িটা গ্রামের সাধারণ বাড়িগুলোর মতো নয়। বিশাল সীমানা প্রাচীরে ঘেরা এক জাঁকজমকপূর্ণ জমিদার বাড়ি। দালানটি অনেক পুরনো আমলের স্থাপত্য শৈলীতে তৈরি, ধবধবে সাদা রং করা। কালের বিবর্তনে দেয়ালের কোথাও কোথাও হয়তো পলিস্টারা খসেছে, শ্যাওলা জমেছে, কিন্তু আভিজাত্য কমেনি একটুও। বাড়ির ঠিক সামনেই শান বাঁধানো বিশাল এক পুকুর। সন্ধ্যার আলোয় পুকুরে কালচে পানি যেন এক অজানা রহস্য ধারণ করে আছে। সাবিয়ার 2 বোন, 1 ভাই। বাড়ির বিশাল উঠানে এখন বেশ কয়েকজন মানুষের জটলা। সাবিয়া সাদর দরজা দিয়ে ঢুকতে দেখল বাবা মুস্তাক সাহেব, ভাই মহিন আর গ্রামের আরও জন 2-1 গণ্যমান্য ব্যক্তি গোল হয়ে বসে খুব গাম্ভীর্যের সাথে মিটিং করছেন। হয়তো গ্রামের সাম্প্রতিক হত্যাকাণ্ডগুলো নিয়ে আলোচনা হচ্ছে। সকলের চেহারায় দুশ্চিন্তার ছাপ স্পষ্ট।
সাবিয়াকে গেট দিয়ে ঢুকতে দেখেই মোস্তাক সাহেব আলোচনা থামিয়ে মেয়ের দিকে তাকালেন। চোখে মুখে উদ্বেগ নিয়ে জিজ্ঞাসা করলেন, মা, কোথায় গিয়েছিলে এই ভর সন্ধেবেলায়? সাবিয়া বাবার চোখের দিকে না তাকিয়ে নিচু স্বরে উত্তর দিল, একটু ঘুরতে গিয়েছিলাম বাবা, বাড়ির ভেতরে ভালো লাগছিল না। মেয়ের বিষণ্ণ মুখের দিকে তাকিয়ে মোস্তাক সাহেব আর কিছু বললেন না, নরম গলায় বললেন, আচ্ছা ঠিক আছে, এখন আর বাইরে থেকো না, ভেতরে যাও, দিনকাল ভালো না। সাবিয়া মাথা নেড়ে বাড়ির অন্দরমহলের দিকে চলে গেল। মোস্তাক সাহেব আবার গম্ভীর মুখে তার আলোচনায় মন দিলেন। সাবিয়ার ঘরটা দোতলায়, বেশ বড় আর খোলামেলা ঘর, কিন্তু আসবাবপত্রের বাহারে কোনো আড়ম্বর নেই। চারিদিকে এক ধরনের নিস্তব্ধতা বিরাজ করছে। রাত হয়েছে। সাবিয়া জানলার পাশে রাখা একটা ইজি চেয়ারে বসে আছে। তার কোলের উপর খোলা একটা বই, কিন্তু তার দৃষ্টি বইয়ের পাতায় নিবদ্ধ থাকলেও মন পড়ে আছে অন্য কোথাও। ঘরের এক কোণে টেবিল ল্যাম্পের মৃদু আলো জ্বলছে। এমন সময় দরজায় পায়ের শব্দ হলো। সাবিয়ার মা নাজমা বেগম ঘরে ঢুকলেন, তার হাতে খাবারের প্লেট। মেয়ের এমন উদাসীন ভাব দেখে মায়ের বুকটা হু করে উঠল। তিনি ধীর পায়ে এগিয়ে এসে সাবিয়ার পাশের টুলে বসলেন। মেয়ের মাথায় হাত বুলিয়ে বললেন, সাবিয়া, মা আমার, ওঠ, খেয়ে নে, রাত তো অনেক হলো। সাবিয়া বইয়ের পাতা থেকে চোখ সরালো না, খুব শান্ত আবদারের সুরে বলল, আমার খেতে ইচ্ছে করছে না মা, তুমি খাইয়ে দাও। মেয়ের এমন আবদারে নাজমা বেগম মুচকি হাসলেন। এত বড় মেয়ে, অথচ মাঝে মাঝে কেমন শিশু হয়ে গেল। তিনি পরম মমতায় ভাতের লোকমা মেখে সাবিয়ার মুখের সামনে ধরলেন। সাবিয়া খেতে লাগলো। খাওয়াতে খাওয়াতে নাজমা বেগম ইতস্তত করে বললেন, মা, কাল তো আমরা তোর আপু রেশমাকে দেখতে হাসপাতালে যাব, তুই কি যাবি আমাদের সাথে? অনেকদিন তো দেখিস না বোনটাকে। মায়ের মুখে বোনের নাম শোনা মাত্রই সাবিয়ার শান্ত মুখটা মুহূর্তের মধ্যে কঠিন হয়ে গেল। তার চোখে সে উদাসীনতা উড়ে গিয়ে সেখানে ফুটে উঠল তীব্র ঘৃণা আর ক্ষোভ। খাওয়াতামি সে শক্ত গলায় বলল, না, আমি যাব না। আজ ওর জন্যই আমার জীবনে এমন দুর্যোগ নেমে এসেছে। ওর এই জেদের কারণেই আজ আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমি ওর মুখও দেখতে চাই না। মেয়ের এমন কথা শুনে নাজমা বেগম দীর্ঘশ্বাস ফেললেন। তিনি জানেন সাবিয়ার এই অভিমান আর ক্ষোভের শিখর অনেক গভীরে। তিনি আর জোর করলেন না, মলিন মুখে বললেন, ঠিক আছে, তোর যেতে হবে না, কিন্তু আমরা ফিরতে ফিরতে তো রাত হবে, একা বাড়িতে থাকবি? এক কাজ কর, কাল তোর মামাতো বোন শিমুকে খবর দে, ও এসে থাকুক, আমরা না ফেরা পর্যন্ত তোরা একসাথে থাকবি। সাবিয়া নিজেকে কিছুটা সামলে নিয়ে বলল, ঠিক আছে মা, আমি শিমুকে বলে দেব। খাওয়া শেষ হলে নাজমা বেগম প্লেট নিয়ে নিচে চলে গেলেন। মায়ের যাওয়ার পথের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইল সাবিয়া, তারপর জানলার পর্দা টেনে দিয়ে ঘরের আলো নিভিয়ে দিল। অন্ধকারে কম্বল মুড়িয়ে শুয়ে পড়ল সে। কিন্তু ঘুম আর কি এত সহজে আসবে? অতীত স্মৃতির এত ভয়াবহ ছায়া যে প্রতি রাতে তাকে গ্রাস করতে আসে। রাতের খাবার টেবিল এক জমজমাট পরিবেশ। তাসলিমার হাতের রান্না আর সুখ্যাতি পুরো পরিবার জুড়ে। আজ সায়নের আগমনে তিনি যেন নিজের রান্নার জাদুকরী সব পদ টেবিলে সাজিয়ে দিয়েছেন। ধোয়াটা ভাতের সাথে দেশি মুরগির ঝোল, ছোট মাছের চচ্চড়ি, আয়োজনের কোনো কমতি নেই। তন্ময় আর তিশা দুই ভাই বোন মিলে সায়নের সাথে খুনসুরিতে মেতেছে। ফুপা আসলাম মিয়াও মাঝে মধ্যে সায়নের ছোটবেলার নানান মজার ঘটনা বলে আসর জমিয়ে তুলছেন। হাসি ঠাট্টায় ঘর জুড়ে এক আনন্দ ঘন পরিবেশ। খাওয়া দাওয়ার এক ফাঁকে তাসলিমার মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। তিনি সায়নের পাতে আরও এক টুকরো মাংস তুলে দিতে দিতে বললেন, শোন সায়ন, একটা কথা বলি, তুই পুরো গ্রাম ঘুরে দেখ, আমার কোনো আপত্তি নেই, যেখানে খুশি যা, কিন্তু একটা বিষয় সাবধান, জঙ্গলের ভিতরে যে পুরনো বাড়িটা আছে ওটার ধারের কাছেও যেন যাস না। সায়ন একটু অবাক হয়ে খাওয়া থামিয়ে ফুপুর দিকে তাকালো। কৌতূহলী গলে জানতে চাইল, কেন ফুপু, ওখানে গেলে কি সমস্যা? সবাই দেখে এই বাড়িটা নিয়ে খুব ভয় পায়। তাসলিমা গলাটা খাদে নামিয়ে বললেন, কারণ আছে বলি তো বলছি। গ্রামে যত অঘটন, এই যে পরপর কতগুলো খুন হলো, সবকিছু শুরু ওই অভিশপ্ত বাড়িটা থেকে। ওটা এখন আর মানুষের বাসযোগ্য নেই। ফুপা আসলাম মিয়াও স্ত্রীর কথায় সাইদে বললেন, হ্যাঁ রে বাবা, তোর ফুপু ঠিকই বলেছে, ওদিকটা একদম ভালো না। তুমি শহরের ছেলে, এসব গ্রাম্য ঝামেলার মধ্যে জড়িয়ে কোনো দরকার নেই মাখামাখি করে, এখানে ওখানে যেও না আর কি বাবা।
সায়ন বাধ্য ছেলের মতো মাথা নেড়ে বলল, ঠিক আছে ফুপু, আমি যাব না, চিন্তা করো না। মুখে না বললেও সায়নের মনের ভেতরে কৌতূহলের আগুন দাউ দাউ করে চলতে শুরু করলো। নিষিদ্ধ জিনিসের প্রতি মানুষের আকর্ষণ চিরকালীন। সায়ন মনে মনে ঠিক করল, সবাই যখন বারণ করছে তখন ওই বাড়ির রহস্য তাকে জানতেই হবে। সে সুযোগ বুঝে ওখানে যাবেই। রাতের খাবার শেষ করে সায়ন নিজের ঘরে এসে শুয়ে পড়ল। নরম বিছানায় গা এলিয়ে দিতেই ক্লান্তি এসে ভর করল শরীরে, কিন্তু মন পড়ে রইল বিকেলের সেই স্মৃতিতে। চোখের সামনে বারবার ভেসে উঠতে লাগলো সাবিয়ার সেই অপরূপ মুখ, পরন্ত বিকেলের রোদে তার লাল শাড়ি, এলোমেলো চুল আর সেই রহস্যময় চাহনি। সবকিছু যেন সায়নের মস্তিষ্কে গেঁথে গেছে। এক অজানা টান অনুভব করল সে। মনে মনে ভাবল, মেয়েটিকে আমার চাই, ওকে আমি নিজের করেই ছাড়ব। সাবিয়ার ভাবনায় বিভোর হয়ে একসময় সায়নের চোখের পাতা ভারী হয়ে এলো। সে গভীর ঘুমে তলিয়ে গেল। রাত তখন কত কে জানে, চারিদিক শুনশান নীরব। সায়ন হঠাৎ কপালে কারো নরম বরফ শীতল হাতের স্পর্শ অনুভব করল। হিমশীতলের সে স্পর্শে তার তন্দ্রা ছুটে গেল। ধরফর করে চোখ মেলে সে দেখল, এবং যা দেখল তাতে তার বুকে রক্ত হিম হয়ে গেল। তার মাথার ঠিক কাছে দাঁড়িয়ে আছে সাবিহা। অন্ধকার ঘরে জানলার ফাঁক গলে আসা চাঁদের আলোয় সাবিয়াকে মায়াবী লাগছে। বিকেলের সেই টকটকে লাল শাড়িটাই তার পরনে। সায়ন যেন এক অদৃশ্য জাদুর প্রভাবে অবশ হয়ে গেল। সে কথা বলতে চাইল, কিন্তু গলা দিয়ে শব্দ বেরোল না। সাবিয়া তার দিকে হাত বাড়িয়ে মোলায়েম সুরে বলল, এসো, আমার কাছে এসো। সায়ন কোনো প্রশ্ন করল না, কোনো যুক্তি খুঁজল না। সম্মোহিতের মতো বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সাবিয়ার ইশারায় সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে তখন জ্যোৎস্না আলো, পুরো গ্রাম নিঝুম ঘুমে আচ্ছন্ন। সাবিয়া আগে আগে হাঁটছে আর তার শাড়ির আঁচল বাতাসে উঠছে। সায়ন মন্ত্রমুগ্ধের মতো তার পিছু নিল। তারা জনবসতি পেরিয়ে গ্রামের মিঠো পথ ধরে হাঁটতে হাঁটতে এক বিশাল পুকুর পাড়ে এসে থামল। পুকুরের টলটলে পানিতে পূর্ণিমার চাঁদের প্রতিবিম্ব চিকচিক করছে। সাবিয়ার সুরে সুমনের দিকে তাকালো। চাঁদের আলোয় তার মুখটা অদ্ভুত সুন্দর দেখাচ্ছে। সে সায়নের চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, বিকেলে তুমি ওভাবে আমার দিকে তাকিয়েছিলে কেন? সায়ন কোনো রকম রাগ টাক না করে বলল, আমার তোমাকে খুব ভালো লেগেছে, সত্যি বলছি। সাবিয়ার ঠোঁটে এক চিলতে বাঁকা হাসি ফুটে উঠল। সে বলল, তাই নাকি? সায়ন লজ্জায় মাথা নিচু করল। সাবিয়া এবার তার আরো কাছে এগিয়ে এলো। তার কণ্ঠস্বর বদলে গেল, উঠে গাঢ় আবেদনময়ী ফিসফিস করে বলল, আজ আমি তোমায় এমন সুখ দেব যা তুমি কল্পনা করতে পারবে না, কাছে এসো। সায়ন অবাক হয়ে সাবিয়ার দিকে তাকালো। সাবিয়ার চোখে তখন আগুন জ্বলছে, কিন্তু সায়নের বিবেক তাকে বাধা দিল। সে পিছিয়ে গিয়ে দৃঢ় গলায় বলল, আমি তোমায় ভালোবাসি, এটা সত্যি, কিন্তু তার মানে এই না যে তোমাকে স্ত্রীর মর্যাদা না দিয়ে আমি তোমার শরীর স্পর্শ করব। আমি তোমাকে সম্মান করি। সায়নের এই কথা শুনে সাবিয়ার মুখের ভাব বদলে গেল। তার চোখে সে আবেদনময়ী দৃষ্টি নিমিষেই উবে গিয়ে সেখানে ফুটে উঠল এক পৈশাচিক আক্রোশ। তার সুন্দর মুখটা বিকৃত হতে শুরু করলো। চোয়ালের পাশ দিয়ে বেরিয়ে এলো দুটো তীক্ষ্ণ সুচালো দাঁত। পরনের লাল শাড়িটা চোখের পলকে বদলে গেল এক কুচকুচে কালো গাউনে। বাতাসের বেগ বেড়ে গেল। সাবিয়ার বদলে এখন তার সামনে দাঁড়িয়ে এক ভয়ঙ্কর পিশাচিনী। কোনো কিছু বুঝে ওঠার আগেই পিশাচিনীটি হিংস্রভাবে সায়নের গলা চেপে ধরল। তার হাতের নখগুলো সায়নের গলায় বসে যেতে লাগলো। সায়ন নিঃশ্বাস নিতে পারছিল না। সে এক দানবীয় শক্তিতে ধাক্কা দিয়ে সায়নের পুকুরের গভীরের পানিতে ফেলে দিল। চিৎকার করে ধর্মর করে উঠে বসলো সায়ন। বুকটা হাইপারের মতো ওঠানামা করছে। সে কি স্বপ্ন দেখছিল? সে দ্রুত এদিক ওদিক তাকালো। হ্যাঁ, সে নিজের ঘরে আছে, কিন্তু এ কি? সায়ন আতঙ্কে শিউরে উঠল। সে আবিষ্কার করলো সে বিছানায় নয়, ঘরের ঠান্ডা মেঝেতে পড়ে আছে। আর তার সারা শরীর, পরনের কাপড় চোপড় সবকিছু পুকুরের পানিতে ভিজে জবজবে। ঘরের জানলাটা খোলা, সেখান থেকে হু হু করে ঠান্ডা বাতাস আসছে। সায়নের মেরুদণ্ড বেয়ে এক ঠান্ডা স্রোত নেমে গেল। যদি এটা স্বপ্নে হবে তবে সে মেঝেতে কেন? আর এই ভেজা শরীরই বা কিসের ইঙ্গিত দিচ্ছে? স্বপ্ন আর বাস্তবের এই গোলক ধাঁধায় সায়নের দম বন্ধ হয়ে আসার উপক্রম হলো।
ভোরের আলো ফুটতেই শাওনের ঘুমটা পাতলা হয়ে এলো। শরীরটা এখনও কেমন যেন ম্যাচ ম্যাচ করছে। রাতের সে ভয়াবহ অভিজ্ঞতার রেশ এখনও কাটেনি। সে দ্রুত উঠে ভেজা পোশাক বদলে শুয়ে পড়েছিল, কিন্তু চোখের পাতা এক করতে পারেনি বহুক্ষণ। শেষ রাতের দিকে হয়তো একটু ঝিমুনি এসেছিল। বিছানা ছেড়ে উঠে সায়ন বাইরে এলো। বাড়িটা অদ্ভুত রকমের শান্ত। সকালের চনমনে ভাবটা নেই, বরং এক ধরনের চাপা থমথমে ভাব বিরাজ করছে। বাসর ঘরে শুধু তিশা মনমরা হয়ে বসে আছে। সায়ন এদিক ওদিক তাকিয়ে জিজ্ঞাসা করল, কিরে তিশা, বাড়ির সবাই কোথায়? এত শুনশান কেন? তিশা মুখ তুলে সায়নের দিকে তাকালো। তার চোখ মুখে ভীতির ছাপ। সে নিচু স্বরে বলল, ভাইয়া, খুব খারাপ খবর। পাশের বাড়ির এক কাকা, ওনাকে কে যেন মেরে ফেলেছে। বাবা মা ভাইয়া সবে ওখানেই গেছে দেখতে। সায়নের বুকের ভেতরটা ছাদ করে উঠল। সে দ্রুত বলল, বলিস কি? আমি একবার দেখে আসি। এই বলে সায়ন আর কালক্ষেপণ না করে দ্রুত পায়ে বেরিয়ে গেল। ঘটনাস্থলে পৌঁছে দেখল বাড়ির সামনে গ্রামের মানুষের জটলা। সবার মুখেই আতঙ্ক আর ফিসফিসানি। ভিড় ঠেলে একটু সামনে এগিয়ে যেতেই সায়নের কানে এলো মানুষের আলোচনা। লাশটি নাকি রক্তশূন্য হয়ে একদম ফ্যাকাশে হয়ে গেছে, আর গলায় পাওয়া গেছে দুটো গভীর ক্ষতের চিহ্ন, ঠিক যেন কোনো হিংস্র প্রাণী দাঁত বসিয়ে রক্ত শুষে নিয়েছে। মৃত্যুর এই ধারণাটা সায়নের কাছে একদমই নতুন নয়, বরং গতকাল রাতে বিভীষিকাময় অভিজ্ঞতার সাথে হুবহু মিলে যাচ্ছে। সায়নের আর বুঝতে বাকি রইল না যে এর পেছনে কার হাত থাকতে পারে। তার মনের সন্দেহ এখন বিশ্বাসে পরিণত হলো। গতকাল রাতে সে যা দেখেছিল তার নিছক স্বপ্ন ছিল না। এই মায়াবী রূপের আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রক্ত পিপাসুর সত্তা। সায়ন সিদ্ধান্ত নিল সে আজই জমিদার বাড়ির দিকে যাবে। প্রয়োজনে সাবিয়ার মুখোমুখি হবে, কথা বলবে। এই রহস্য শেষ তাকে দেখেই ছাড়তে হবে। জমিদার বাড়িতে সকাল থেকেই ব্যস্ততা। মোস্তাক সাহেব আর নাজমা বেগম বড় মেয়ে রেশমাকে দেখতে শহরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। যাবার আগে নাজমা বেগম ভাগ্নি শিমুকে ডেকে বললেন, শিমু, আমরা আসছি, তোর আপুর খেয়াল রাখিস। ও তো একা থাকে না, তেমন একটু দেখে রাখিস। শিমু হাসি মুখে মাথা নেড়ে বলল, তুমি কোনো চিন্তা করো না খালামণি, কোনো সমস্যা হবে না, তোমরা সাবধানে যাও। গাড়ি স্টার্ট দিয়ে তারা চলে গেল। বিশাল জমিদার বাড়িতে এখন শুধুই নিস্তব্ধতার দুই সমবয়সী বোন, সাবিয়া আর শিমু। সাবিয়া কিছুক্ষণ এঘর ওঘর করে অস্থির হয়ে পড়ল। ঘরের চার দেয়াল যেন তার দম বন্ধ করে দিচ্ছে। সে জানলার বাইরে তাকিয়ে শিমুকে বলল, চলো না শিমু, পুকুর ঘাটে গিয়ে বসি। ঘরের ভিতরে একদম ভালো লাগছে না। শিমু বলল, তুই যা, আমি 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসছি। পুকুর পাড়ে বসে কফি খেতে দারুণ লাগবে। ঠিক আছে, তুই যা, আমি আসছি, তুই আয়। সাবিয়া ধীর পায়ে পুকুর ঘাটে এসে বসল। শান বাঁধানো ঘাটের শেষ সিঁড়িতে বসে সে নিজের ফর্সা পা দুটো ডুবে দিল পুকুরের শীতল পানিতে। হাতে তার প্রিয় বই। পাতা উল্টে সে পড়ার ভান করল বটে, কিন্তু মন পড়ে রইল অন্য কোথাও। হালকা বাতাসে তার চুলগুলো উঠছে। সকালে রোদে পুকুরের পানিতে তার ছায়া পড়েছে দীর্ঘ হয়ে। পুকুরের ঠিক ওপারে ঝোপের আড়ালে দাঁড়িয়ে শাওনুল সব লক্ষ্য করছিল। সাবিয়াকে এভাবে একা নির্জনে বসে থাকতে দেখে তার মনে হলো এটাই সুযোগ। এখন গিয়ে কি কথা বলা উচিত, কিন্তু পরক্ষণেই গতরাতে সে ভয়াল রূপের কথা মনে পড়ে তার পা জোড়া যেন মাটিতে গেঁথে গেল। যদি দিনের আলোতেও সে স্বাভাবিক। শাওন দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। এমন সময় বাড়ির ভেতর থেকে 2 হাতে ধোয়া ওঠা কফির মগ নিয়ে শিমু বেরিয়ে এলো। শিমুকে আসতে দেখে শাওন আর ঝুঁকি নিল না। সে দ্রুত ঝোপের আড়াল হয়ে সেখান থেকে সরে পড়ল। সাবিয়া বইয়ের পাতা থেকে চোখ না তুলেই ঠোঁটের কোণে এক রহস্যময় বাঁকা হাসি ফোটালো। সে জানতো কেউ তাকে দেখছে। পুকুরের ওপারে ঝোপের আড়ালে লুকিয়ে থাকা ওই কৌতূহলী চোখজোড়া যে তার দৃষ্টি এড়াতে পারেনি, সেটা শাওন ঘূর্ণাক্ষরও টের পেল না। সাবিয়া মনে মনে বলল, পালাবে কোথায়, খেলা তো কেবল শুরু। বাসায় পা রাখতেই শাওন দেখল ফুপু তাসলিমা বারান্দায় পায়চারি করছেন। শাওনকে দেখেই তিনি দ্রুত পায়ে এগিয়ে এলেন। চোখে মুখে স্পষ্ট উৎকণ্ঠা। এতক্ষণ কোথায় ছিলি শাওন? আমি তো চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিলাম। শাওন একটু অপ্রস্তুত হয়ে চটজলতে একটা মিথ্যা অজুহাত দাঁড় করালো। তেমন কিছু না ফুপু, ওই একটু গ্রামের পথঘাট দেখছিলাম। তাসলিমা শাওনের কথায় আশ্বস্ত হলেন না পুরোপুরি। তিনি গম্ভীর গলায় হুকুম দিয়ে সুরে বললেন, শোন, আজ সারাদিন কেউ বাড়ির বাইরে পা দিবি না। তুই তন্ময় না তিশা, একদম কড়াকড়ি বারণ।
শায়ন অবাক হয়ে জানতে চাইল, কেন ফুপু, হঠাৎ এমন আদেশ? তাসলিমা দীর্ঘশ্বাস ফেলে বললেন, গ্রামের পরিস্থিতি ভালো না, একের পর এক অদ্ভুত সব ঘটনা ঘটছে। আমি চাই না আমার বাড়িতে এসে তোর কোনো ক্ষতি হোক। আমি যা বলছি সেটা চুপচাপ শোন। শায়ন ফুপুর স্বভাব জানে। তিনি মানুষ হিসেবে যতই নরম মনের হোক না কেন, একবার কোনো সিদ্ধান্ত নিলে সেখান থেকে তাকে টলানো অসম্ভব। আর বাড়ির সবাই তার কথা দেবদাপ্যর মতো মানে, তাই শায়ন আর কথা না বাড়িয়ে চুপচাপ নিজের ঘরে চলে এলো। দুপুর গড়িয়ে বিকেল হলো। শায়ন নিজের ঘরে জানলার পাশে বসে অলস সময় পার করছে। এমন সময় তিশা হাতে চা বিস্কিট নিয়ে ঘরে ঢুকলো। ভাইয়ের পাশে বসে সে মুচকে এসে বলল, কি ভাইয়া, মুখটা এমন গোমরা করে রেখেছো কেন? গ্রামটা কি তোমার পছন্দ হয়নি? শায়ন জানলার বাইরে দৃষ্টি রেখে বলল, অনেক ভালো লেগেছে রে বোন। গ্রামের এই শান্ত প্রকৃতির সবুজ মাঠ সবকিছু খুবই সুন্দর। তিশা দুষ্টমি মাখা চোখে ভাইয়ের দিকে তাকিয়ে বলল, শুধু কি প্রকৃতি ভালো লাগে, নাকি গ্রামের কোনো মেয়েকেও মনে ধরেছে? বলো তো দেখি, আমি কিন্তু ঘটকালি করতে ওস্তাদ। সাথে সাথেই তোমার ভাবি বানানোর ব্যবস্থা করে ফেলবো। শায়ন মুচকে এসে বলল, লেগেছে তো একজনকে। তিশা আগ্রহ নিয়ে নড়েচড়ে বসলো, তাই নাকি? কে সে ভাগ্যবতী? নামটা বলো জলদি। শায়ন এক মুহূর্ত নীরব থেকে ধীর গলায় বলল, সাবিহা। নামটা শোনা মাত্র তিশার হাত থেকে মুড়ির বাড়িটা প্রায় পড়েই যাচ্ছিল। সে চমকে উঠে বলল, কি ভাই, তুমি কি পাগল হয়েছ? ও তো একটা মানসিক রোগী, গ্রামের সবাই ওকে এড়িয়ে চলে, আর তুমি কি না? শায়ন শান্ত গলায় বলল, হ্যাঁ জানি সবাই কি ভাবে, কিন্তু আমি ওই রোগীটার জীবনের ডাক্তার হয়ে যেতে চাই। ওর মনের গভীরে যে ক্ষত আছে সেটা আমি সারাতে চাই। তিশা কিছুক্ষণ ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থেকে খিলখিল করে হেসে উঠল, তুমি সত্যি সত্যি প্রেম করেছো ভাইয়া? বিশ্বাস হচ্ছে না। শায়ন একটু বিরক্ত হয়ে বলল, হাসিস না বোন, বোঝার চেষ্টা কর, আমি সত্যি বলছি। তিশা হাসি থামিয়ে বলল, আচ্ছা বেশ, সিরিয়াস যখন তখন বলো এখন কি করতে হবে। আমি ওর সাথে একটু কথা বলতে চাই সামনাসামনি। তুমি কি কোনো ব্যবস্থা করতে পারবি? তিশা একটু ভেবে বলল, হ্যাঁ পারবো, তবে আজকে নয় কাল। আজকে তো মা কাউকে বের হতেই দেবে না, কাল কোনো একটা বাহানার ব্যবস্থা করে দেব। শায়ন স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, কোনো সমস্যা নেই, কাল হলেও চলবে। রাত গভীর হলো। গ্রামের নিঝুম অন্ধকারে জোনাকিরা আলো ছড়াচ্ছে। শায়ন বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছে। সাবিয়ার কথা ভাবতে ভাবতে কখন যে তার দু চোখে ঘুম জড়িয়ে এলো সে টেরই পেল না। হঠাৎ আবার সেই পরিচিত অনুভূতি, কপালে এক নরম হিমশীতল হাতের স্পর্শ। শায়ন চমকে চোখ মেলল, আবছা আলোয় দেখল সাবিয়া তার শিওরে দাঁড়িয়ে, কিন্তু আজ তার বেশভূষা একদম আলাদা। পরনে এক অদ্ভুত আটসাট কালো পোশাক যা তার শরীরের প্রতিটি ভাঁজ ফুটিয়ে তুলেছে। সাবিয়ার মুখে এক মোহময় হাসি, সে ইশারায় বলল, এসো। শায়ন যেন কোনো এক অদৃশ্য সুতোর টানে উঠে দাঁড়ালো। কোনো প্রশ্ন না করে, কোনো দ্বিধা না করে সে সাবিয়ার পিছু নিল। তারা হেঁটে চলল গ্রামের নির্জন পথ ধরে। আবার সেই বিশাল পুকুর পাড়, পুকুরের শীতল বাতাস গায়ে লাগতেই শায়নের ঘোর কাটল। সে চমকে এদিক ওদিক তাকালো। সামিয়া তার খুব কাছে দাঁড়িয়ে আছে, চাঁদের আলোয় তার চোখ দুটো জলজল করছে এক আদিম কামনায়। সে শায়নের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আমায় কেমন লাগছে সোনা, আজ তোমায় পাগল করে দেব। শায়ন অস্বস্তিতে এক পা পিছিয়ে গেল। সে মাথা নিচু করে কঠিন স্বরে বলল, ভালো না, একদম ভালো লাগছে না। এমন কুরুচিপূর্ণ পোশাক আপনার মতো সুন্দরী মেয়ের সাথে মানায় না। এতে মানুষের কুদৃষ্টি পড়ে, সম্মান নষ্ট হয়। দয়া করে এমন পোশাক পরে আমার সামনে আসবেন না। সামি অবাক হয়ে গেল। তার চোখে সেই কামনার আগুন নিমিষেই নিভে গেল। সে দীর্ঘশ্বাস ফেলে বলল, অদ্ভুত তো, সবাই আমার এই দেহটাকেই চায়, কামনার চোখে দেখে, আর তুমি তুমি একদম আলাদা কেন? শায়ন সাবিয়ার চোখের দিকে তাকিয়ে ধীর কিন্তু দৃঢ় গলায় বলল, কারণ তোমাকে ভালো লাগে আমার। হয়তো হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। আর যে কাউকে সত্যিকারে ভালোবাসে সে কখনো তার প্রিয় মানুষের অসম্মান হতে দেয় না, তাকে ভোগের বস্তু ভাবে না। সাবিয়ার চোখে এক মুহূর্তের জন্য বিশাল মুগ্ধতা খেলে গেল। তার মুখে সে কৃত্রিম কঠোরতা আর কামনার মুখোশ খসে পড়ল। সে খুব মিষ্টি স্বাভাবিক এক সুরে বলল, ঠিক আছে, তুমি ফিরে যাও, কাল দুপুরে ওই শস্য খেতে এসো। তোমার সাথে আমার অনেক কথা আছে, অনেক কিছু জানানোর আছে। ঠিক তখনই শায়নের ঘুম ভেঙে গেল। সে ধরফর করে বিছানায় উঠে বসল, কপালে বিন্দু বিন্দু ঘাম। সে দ্রুত নিজের হাত পাত নেড়ে দেখল, সে তো নিজের বিছানাতেই শুয়ে আছে।
গত রাতের মতো ভেজা শরীর বা ভেজা মেঝের কোনো চিহ্ন নেই। তাহলে এটা কি শুধুই স্বপ্ন ছিল, নাকি কোনো অলৌকিক যোগাযোগ? সাবিয়ার শেষ কথাগুলো তার কানে বাজতে লাগলো। কাল শস্য খেতে এসো। ভোরের রোদ জানলার ফাঁক দিয়ে ঘরে ঢুকছে। সাবিয়া তার বিছানায় মূর্তির মতো চুপ করে শুয়ে আছে, তার দৃষ্টি শূন্য স্থির। কিন্তু মনের পর্দায় ভেসে উঠছে 6 মাস আগের সেই বিভীষিকাময় দিনগুলোর স্মৃতি। মাত্র 6টি মাস, আর তাতে তার রংধনুর মতো রাঙানো জীবনটা কেমন ধূসর আর বিপন্ন হয়ে গেল। 6 মাস আগে সেদিন কলেজ থেকে ফিরে রেশমা উত্তেজনায় ফুটছিল। তার চোখে মুখে ছিল একরাশ আনন্দ। সে বাসে এসে ঘোষণা করলো তাদের কলেজের সবাই মিলে শহর থেকে দূরে এক জঙ্গলে পিকনিকে যাবে। আর শুধু সে একা নয়, সাবিয়াকেও সাথে নিয়ে যাবে। সাবিয়া কিছুটা ইতস্তত করে বলছিল, কিন্তু আপু, তোমাদের সাথে তো ছেলেরাও যাবে, আমি কি করব? আমি তো কাউকে চিনি না। রেশমার নাছর বান্দা, সে সাবিয়ার হাত ধরে আবদার করে বলল, হ্যাঁ সবাই যাবে। তুই না গেলে আমার একদম ভালো লাগবে না, প্লিজ চল না বোন, অনেক মজা হবে। সবাই আপত্তি জানিয়েছিল, না আপু আমি যাব না, তোমরা গিয়ে মজা করো। কিন্তু রেশমা কি সোনার পাত্রী, সে নানানভাবে বাবা মাকে বুঝে রাজি করালো। সাবিয়াকেও যেতেই হলো। পিকনিকের দিন তারা শহর থেকে অনেক দূরে এক নিঝুম অরণ্যর ধারে নদীর পাড়ে পৌঁছালো। জায়গাটা অপূর্ব সুন্দর, কিন্তু জনমানবহীন। গাড়ি থেকে নেমে সাবিয়া অবাক হয়ে দেখল সেখানে মাত্র 4 জন মেয়ে আর 2 জন ছেলে। কলেজের সবাই বলতে এই কজন? সাবিয়া ভুরুকুচকে রেশমাকে জিজ্ঞাসা করল, আপু তুই তো বললি কলেজের সবাই মিলে আসছিস, তাহলে এখানে মাত্র এই কয়জন কেন? রেশমা একটু বিরক্ত হয়ে চাপা স্বরে বলল, আরে বুদ্ধু, এটা না বললে কি বাবা মা আসতে দিত? আর তোকে এনেছি যাতে বাবা মা সন্দেহ না করে, তুই আছিস মানে আমি সেফ, বুঝলি? সাবিয়া এবার কিছুটা রেগে গিয়ে বলল, এখানে তোর আসল উদ্দেশ্যটা কি বলতো? তুই আমাকে মিথ্যা বলে এনেছিস? রেশমা নির্লিপ্ত ভঙ্গিতে বলল, আমার বয়ফ্রেন্ড ইমনের সাথে একটু নিরিবিলি সময় কাটানো, ও আসছে একটু পরে। সাবিয়া আকাশ থেকে পড়ল, ইমন? এই ছেলেটা তো কিছুদিন ধরে বাবার একটা দরকারে তাদের বাড়িতে আসছে, আর সেই কিনা রেশমার বয়ফ্রেন্ড। সাবিয়ার মনে হলো পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। সে রাগে কাঁপতে কাঁপতে বলল, তুই এটা করতে পারলে আপু, আমি বাসায় গিয়ে সব বলে দেব। রেশমা এবার তার দিকে তেড়ে এসে কঠিন গলায় হুমকি দিল, একদম মুখ খুলবি না, যদি বাবা মাকে কিছু বলিস তাহলে তোর খবর আছে। কিছুক্ষণ পরে ইমন এলো, সে তারও 2 জন অচেনা ছেলে। ইমন সাবিয়াকে সেখানে দেখে চমকে গেল, কিন্তু কিছু বলল না। সবাই মিলে হই হুল্লোড় আর মজায় মেতে উঠল। কিন্তু সাবিয়ার মনে তখন ঝড় চলছে। সেই মিথ্যা আর ছলনার ভিড়ে নিজেকে বড় একা মনে করতে লাগলো। সবার অলক্ষ্যে সাবিয়া আনমনে হাঁটতে হাঁটতে জঙ্গলের একটু গভীরে চলে গেল। হাঁটতে হাঁটতে সে এক অদ্ভুত জিনিস দেখতে পেল। ঝরা পাতার উপর পড়ে আছে একটা কালো মূর্তি, দেখতে হুবহু মানুষের মতো, কিন্তু মুখের আদলটা কেমন যেন হিংস্র। ঠোঁটের দুপাশে 2টো তীক্ষ্ণ দাঁত বেরিয়ে আছে, ঠিক যেন সিনেমার সেই রক্তচোষা ভ্যাম্পায়ার। অদ্ভুত এক আকর্ষণে সাবিয়া মূর্তিটার দিকে এগিয়ে গেল। জিনিসটা তার বেশ পছন্দ হলো। সে নিচু হয়ে মূর্তিটা হাতে নিতে যাবে, ঠিক তখনই পেছন থেকে এক জোড়া শক্ত হাত তার মুখটা সজোরে চেপে ধরল। সাবিয়া চিৎকার করতে চাইল, কিন্তু পারল না। তাকে কেউ হেঁচকা টেনে মাটির উপর দিয়ে টেনে নিয়ে যেতে লাগলো। কাটা ঝোপে তার শরীর ছিঁড়ে যাচ্ছে, কিন্তু আক্রমণকারীর তাতে কোনো ভ্রুক্ষেপ নেই। তাকে একটা ঘন ঝোপঝাড়ের আড়ালে নিয়ে আসা হলো। সাবিয়া আতঙ্কে চোখ মেলে দেখল সে ইমনের সাথে আসা ওই অচেনা ছেলে দুটো তার সামনে দাঁড়িয়ে, তাদের চোখে লালসার আগুন। সাবিয়া বাঁচার জন্য প্রাণপণে ছটফট করতে লাগলো, কিন্তু দানবীয় শক্তির কাছে সে ছিল নিতান্তই অসহায়। ছেলে দুটো তার উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়ল। সাবিয়ার আর্তনাদ অরণ্য নিস্তব্ধতায় হারিয়ে গেল। তারা তাদের পৈশাচিক লালসা মিটিয়ে সবাইকে অর্ধমৃত অবস্থায় ফেলে রেখে চলে গেল। জ্ঞান ফেরার পর সাবিয়া দেখল সে এক রক্তাক্ত বিভীষিকার মাঝে পড়ে আছে। তার শরীরটা যেন আর তার নিজের নেই, ছিঁড়ে খোরে একাকার হয়ে গেছে। সে শুধু ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। অদ্ভুত ব্যাপার হলো, সেই কালো মূর্তিটা তখনও তার খুব কাছেই পড়ে আছে, যেন নীরব সাক্ষী হয়ে দেখছে মানুষের নিষ্ঠুরতা। অনেকক্ষণ পর রেশমা আর তার বন্ধুরা সাবিয়াকে খুঁজতে খুঁজতে সেখানে পৌঁছালো। বনের এই অবস্থা দেখে রেশমা গগনবিদারে এক চিৎকার করে উঠল। সে দৌড়ে গিয়ে সাবিয়াকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ল। এক বান্ধবী দ্রুত নিজের গায়ের চাদর দিয়ে সাবিয়ার ক্ষত বিক্ষত শরীরটা ঢেকে দিল। সাবিয়া তখন বাকরুদ্ধ, তার চোখ দিয়ে আর জল পড়ছে না, সে যেন পাথরে পরিণত হয়েছে। সেদিন তারা কোনো মতে বাসায় ফিরে এলো বটে, কিন্তু সাবিয়ার আগের মতো রইল না। সে পুরোপুরি চুপ হয়ে গেল। জগতের কোনো কিছুই তাকে স্পর্শ করতে না।
ধীরে ধীরে সে এক জীবন্ত লাশে পরিণত হলো, আর সমাজ তাকে তকমা দিল মানসিক রোগী। সে অভিশপ্ত দিনের পর থেকে সাবিয়ার পৃথিবী বদলে গিয়েছিল। সে প্রায় দেখত জঙ্গলে পাওয়া সেই মূর্তিটি তার আশেপাশে ঘুরছে, কিন্তু সেটি আর জড় পদার্থ নেই, জীবন্ত এক নারীতে পরিণত হয়েছে। তার পরনে কুচকুচে কালো গাউন, পিঠ ছাপিয়ে পড়া এলোমেলো চুল, আর চোয়ালে চকচক করছে ধারালো দুটো দাঁত। সেই পিশাচিনী সাবিয়ার সামনে এক এসে ফিস ফিস করে বলতো, ওরা তোমার সাথে যা করেছে এর প্রতিশোধ নিতে হবে না? এভাবে চুপ করে থাকলে কি চলবে? আজ ওরা তোমার সর্বনাশ করেছে, কাল আরেকজনের করবে। এই অন্যায়ের বিচার তোমাকেই করতে হবে। সাবিয়া অসহায় চোখে তাকিয়ে বলতো, কিন্তু আমি কিভাবে প্রতিশোধ নেব? আমরা তো সেই শক্তি নেই আমার। পিশাচিনী তখন করুণ হাসি দিয়ে বলতো, তোমার শক্তির প্রয়োজন নেই, আমি আছি। আমি তোমার শরীর ব্যবহার করব, বাকি সব কাজ আমার। তুমি শুধু অনুমতি দাও। প্রতিশোধের নেশায় এবং ন্যায় বিচারের আকাঙ্ক্ষায় সাবিয়া রাজি হয়ে যায়। সে নিজের শরীরে তুলে দেয় সেই অশরীরীর আত্মার হাতে। এরপর শুরু হয় এক নির্মম প্রতিশোধের খেলা। প্রথমে সেই দুই নরপশু যারা সাবিয়ার জীবন ধ্বংস করেছিল, একে একে তাদের লাশ পাওয়া যায়, রক্তশূন্য ফ্যাকাশে দেহ আর গলায় সেই পৈশাচিক কামড়ের দাগ। এরপর পালা শিমনের। সাবিয়ার শরীরে ভর করা সেই পিশাচিনী কাউকে রেহাই দেয় না। এমনকি গ্রামের যে কেউ সাবিয়ার দিকে কুদৃষ্টিতে তাকাতো, তার পরিণাম হতো ভয়াবহ মৃত্যু। এই অলৌকিক শক্তি সাবিয়াকে আরও একটি ক্ষমতা দিয়েছিল। সে মানুষের স্বপ্নের মধ্যে প্রবেশ করতে পারত আর তাদের অবচেতনের সাথে যোগাযোগ করতে পারত। রেশমা সাবিয়ার এই পরিণতির জন্য নিজেকেই দায়ী করত। অনুশোচনার অনলে সে দগ্ধ হতো প্রতিনিয়ত, কিন্তু সাবিয়া তাকে ক্ষমা করেনি। প্রতি রাতের স্বপ্নের মধ্যে সাবিয়া রেশমাকে সেই বিভীষিকাময় দৃশ্যর মুখোমুখি দাঁড় করাতো। বনের আর্তনাদ, সেই রক্তমাখা শরীর, এই দৃশ্য বারবার দেখতে দেখতে রেশমা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলে। অনুশোচনার আতঙ্কে সে আজ পাগলা গারদের বাসিন্দা। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামছে। সায়ন, তন্ময় আর তিশা গ্রামের পথ ধরে হাঁটছে। আজও সেই শস্য ক্ষেতের মাঝে সাবিয়া দাঁড়িয়ে আছে। আজ তার পরনে সবুজ রঙের একটি জামা, যা চারপাশে সবুজের সাথে একাকার হয়ে গেছে। তাকে দেখে মনে হচ্ছে যেন প্রকৃতিরই এক অবিচ্ছেদ্য অংশ। তিশা বলল, ভাইয়া, আমি কি আপুর সাথে একটু কথা বলে আসি? সায়ন মাথা নেড়ে সম্মতি দিল, যা বলে আয়। তিশা ধীর পায়ে সাবিয়ার কাছে গিয়ে দাঁড়ালো। সাবিয়ার দৃষ্টি দূর ও দিগন্তে নিবদ্ধ। তিশা একটু ইতস্তত করে বলল, আপু, ভাইয়া তোমার সাথে কিছু কথা বলতে চাই। সাবিয়া তিশার দিকে না তাকিয়ে শান্ত গলায় বলল, আমি জানি সে কি বলবে, তাকে তো আমি আসতে বলেছি। তুমি গিয়ে বলো আমি তার জন্য অপেক্ষা করছি, আর তোমরা একটু দূরে অপেক্ষা করো, সে কিছুক্ষণ পর ফিরবে। তিশা অবাক হয়ে গেল। সাবিয়া কিভাবে জানলো শায়ন কি বলতে চাই? সে ফিরে এসে শায়নকে সব খুলে বলল। সব শুনে শায়ন শুধু বলল, সব পরে বলবো, এখন আমাকে যেতে হবে। শায়ন ধীর পায়ে শস্য ক্ষেতের আইল ধরে এগিয়ে গেল। সাবিয়ার সামনে গিয়ে দাঁড়িয়ে স্তব্ধ হয়ে গেল। বিকেলের শেষ সোনালি রোদ তাদের দুজনের উপর এসে পড়েছে। সাবিয়া শায়নের দিকে তাকিয়ে মিষ্টি করে হাসল। সে হাসিতে কোনো পৈশাচিকতা নেই, আছে শুধু স্নিগ্ধতা। সে শায়নের দিকে হাত বাড়িয়ে দিল। শায়ন দ্বিধা না করে হাত ধরল। সাবিয়ার স্পর্শে তার সারা শরীর যেন বিদ্যুতের শিহরণ খেলে গেল। এক অদ্ভুত ভালো লাগায় ভরে গেল তার মন। সাবিয়া শায়নের হাত ধরে বলল, চল একটু হাঁটি। তারা দুজন হাত ধরাধরি করে শস্য ক্ষেতের মাঝ দিয়ে হাঁটতে লাগলো। বাতাসের দোলায় সরিষা ফুলগুলো মাথা নড়ছে, যেন তাদের এই নতুন সম্পর্ককে স্বাগত জানাচ্ছে। দূর থেকে তিশার তন্ময় এই দৃশ্য দেখে মুগ্ধ হয়ে গেল। তন্ময় চটজলদি পকেট থেকে ফোন বের করে তাদের একটা ছবি তুলে রাখলো, একজোড়া মানব মানবী আর তাদের ঘিরে থাকা এক রহস্যময় গুথুলি। ছবিটা হয়ে রইল এক অদ্ভুত গল্পের সাক্ষী। শায়নের সাবিয়া হাঁটছে, কিন্তু তাদের গন্তব্য অজানা। হয়তো ভালোবাসার স্পর্শই সাবিয়ার ভেতরের সেই পিশাচিনীকে শান্ত করবে। হয়তো শায়নের ভালোবাসা তাকে ফিরে আনবে স্বাভাবিক জীবনে, কিংবা এই গল্পের মোড় নেবে আরও কোনো গভীর রহস্যের দিকে। সে কথা শুধু ভবিষ্যতই জানে। সূর্য তখন পশ্চিম আকাশে ঢলে পড়েছে। পুকুরের শান্ত পানিতে সেই রক্তিম আভা চিকচিক করছে। পুকুর পাড়ের শান বাঁধানো ঘাটে পাশাপাশি বসে আছে শায়ন আর সাবিয়া। চারপাশ নিস্তব্ধ, শুধু মাঝে মাঝে দু একটা পাখির ঘরে ফেরার ডাক শোনা যাচ্ছে। সাবিয়া দীর্ঘশ্বাস ফেলে শায়নের চোখের দিকে তাকালো, তারপর ধীর গলায় যেন বুকের ওপর চেপে থাকা পাথর সরাচ্ছে। তার জীবনের প্রতিটি ঘটনা খুলে বলল। বলতে বলতে তার গলা ধরে এলো, চোখ ভিজে উঠল।
শায়ন সব শুনে বাকরুদ্ধ হয়ে বসে রইল, তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সে ভাবছে, হায় রে সমাজ, মানুষ না বুঝে একজনকে মানসিক রোগী পাগল বলে, অথচ মেয়েটি কি ভয়ানক এক ট্রমার মধ্যে দিয়ে গেছে, কতটা যন্ত্রণা বুকে নিয়ে বেঁচে আছে, সেটা একবারও কেউ খুঁজে দেখার প্রয়োজন মনে করল না। সত্যিটা জানলে হয়তো এই সমাজ তাকে আরও বেশি একঘরে করে দিত। মানুষের বাঁকা কথা আর ঘৃণার তারা বেঁচে থাকাটাই দায় হয়ে পড়ত। সাবিয়া শাওনের মুখের দিকে তাকিয়ে বলল, জানো শাওন, এতদিন যত পুরুষ আমার দিকে তাকিয়েছে তাদের প্রত্যেকের চোখে আমি শুধু কামনা দেখেছি, তারা আমার শরীরটাকে চেয়েছে, আমাকে নয়। কিন্তু তুমি একমাত্র মানুষ যে আমাকে সম্মান দিয়েছ, আমাকে মানুষ হিসেবে দেখেছ। শাওন সাবিয়ার হাতটা নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ভালোবাসা মানে তো শুধু কাছে পাওয়া নয় সাবিয়া, ভালোবাসা মানে সঙ্গীর সম্মান রক্ষা করা আর ছায়ার মতো পাশে থাকা। আমি সেটাই করেছি, চেষ্টা করেছি, আর এখন আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই, সারা জীবনের জন্য। সাবিয়া চমকে উঠে মুখ ফিরে নিল, তার চোখের জল গড়িয়ে পড়ে গেল গালে, কান্না ভেজা গলায় বলল, কিন্তু শাওন, আমার যে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। আমি অপবিত্র, আমি অভিশপ্ত, আমার মতো একটা মেয়ে তোমার যোগ্য নয়। শাওন আলতো করে সাবিয়ার মুখটা নিজের দিকে ফেরালো, গভীর মমতায় বলল, তুমি আমার পাশে থাকবে, আমার হাতটা ধরে থাকবে, এর চেয়ে বেশি আর কি লাগবে বলো আমার? তোমার অতীত নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, আমি তোমার বর্তমান আর ভবিষ্যৎ হতে চাই। সাবিয়া কিছু বলল না, শুধু ছলছল চোখে তাকিয়ে রইল। শনিবার চিন্তিত মুখে বলল, কিন্তু একটা সমস্যা আছে সাবিয়া, তোমার দ্বারা যেভাবে মানুষ মারা যাচ্ছে, এটা আজ হোক বা কাল সবাই জেনে যাবে, তখন তোমায় বাঁচানো কঠিন হবে। কোনোভাবে কি তোমাকে ওই অশুভ আত্মার হাত থেকে মুক্ত করা যায় না? সাবিয়া চুপ করে রইল, তার চোখে হতাশার ছায়া। শাওন আবার বলল, এই দুনিয়াটা বড় অদ্ভুত, এখানে খারাপ মানুষেরা বুক ফুলিয়ে ঘুরে বেড়ায়, তাদের কোনো শাস্তি হয় না, কিন্তু ভালো মানুষকে সবাই কোণঠাসা করে দেয়, সমাজ থেকে সরিয়ে দেয়। আমি তোমাকে হারাতে চাই না সাবিয়া, তোমাকে ওই অন্ধকার থেকে আলোতে আনবই। সাবিয়া হতাশ গলায় বলল, কিন্তু আমার মনে হয় না সে এত সহজে আমার পিছু ছাড়বে, আমাদের চুক্তিটা যে রক্তের। শাওন সাবিয়ার মাথায় হাত বুলিয়ে আশ্বস্ত করল, তুমি চিন্তা করো না, আমি আছি তো, কোনো না কোনো উপায় নিশ্চয়ই বের হবে, আমি তোমাকে ছাড়ব না। সন্ধ্যা নেমে এসেছে, চারপাশটা আবছা অন্ধকারে ঢেকে যাচ্ছে। সাবিয়া উঠে দাঁড়ালো, আমাকে এখন যেতে হবে শাওন, রাত হলে আমার ভিতরে সত্তাটা জেগে ওঠে, আমি চাই না তোমার কোনো ক্ষতি হোক। শাওন তাকে বিদায় জানিয়ে বলল, সাবধানে যেও। শাওন ফিরে এলো তিশা আর তন্ময়ের কাছে। তিশা আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, কি ভাই, ভাবি কি রাজি হলো, সব ঠিকঠাক? শাওন ম্লান হেসে বলল, হয়েছে, কিন্তু বড় একটা সমস্যা আছে। তন্ময় ভ্রুকুচকে জানতে চাইল, কি সমস্যা ভাইয়া? শাওন হাঁটতে হাঁটতে সবটা খুলে বলতে চাইল, কিন্তু হঠাৎ সে থেমে গেল, না, এখন আবেগপ্রবণ হওয়া যাবে না। তন্ময় আর তিশা ছোট মানুষ, ওরা হয়তো না বুঝে বাড়িতে সব বলে দেবে, আর একবার যদি বাড়ির বড়রা বা গ্রামের মানুষ আসল সত্যিটা জেনে যায় সে সাবিয়ার মাধ্যমে খুনগুলো হচ্ছে, তাহলে কেউ আর সাবিয়ার অতীত কষ্টের কথা শুনবে না, সবাই তাকে মেরে ফেলতে চাইবে, সাবিয়াকে আর বাঁচানো যাবে না। শাওন কথা ঘুরিয়ে বলল, তেমন কিছু না, ওর বাবা মা হয়তো আমাদের সম্পর্কটা সহজে মেনে নেবে না, একটু সময় লাগবে আর কি, চল বাড়ি ফিরি। তিশা আর তন্ময় সেটা বিশ্বাস করে নিল, কিন্তু শাওনের মনের ভিতরে তখন ঝড় চলছে। কিভাবে সাবিয়াকে অভিশাপ থেকে মুক্ত করা যায় সেই চিন্তায় সে অস্থির। বাসায় ফিরে শাওন আর দেরি করল না, ফুপু তাসলিমাকে একান্তে ডেকে সব খুলে বলল সাবিয়ার সাথে তার ভালোবাসার কথা, তবে সাবিয়ার ভেতরে সেই অশুভ আত্মার কথা গোপন রেখে শুধু তাদের সম্পর্কের গভীরতাটুকুই প্রকাশ করল। সব শুনে তাসলিমা কড়া গলায় বললেন, না শাওন, ওই মেয়েকে বিয়ে করা যাবে না, পুরো গ্রাম ওকে পাগল বলে জানে, ওর পরিবার নিয়েও নানান কথা আছে, আমি তোকে ওর চেয়ে 1000 গুণ ভালো মেয়ে খুঁজে দেব, আমার ভাতিজার জন্য কি মেয়ের অভাব পড়েছে? শান ফুপুর হাত দুটো ধরে অনুনয় সুরে বলল, কিন্তু ফুপু, আমার শুধু সাবিয়া কি দরকার, আমি ওকে ছাড়া আর কাউকে কল্পনা করতে পারি না, ও পাগল নয় ফুপু, পরিস্থিতির শিকার, প্লিজ তুমি বাবা মাকে রাজি করানোর দায়িত্ব নাও, তুমি বললে ওরা না করতে পারবে না। পাশে দাঁড়িয়ে থাকা তিশা ফোরন কেটে বলল, হ্যাঁ মা, ভাই ঠিকই বলেছে, ভাবি তো কম সুন্দর না, পরীর মতো দেখতে, ভাইয়ের সাথে না দারুণ মানাবে। তাসলিমা কৃত্রিম রাগে তিশার কান টেনে ধরে বললেন, চুপ কর তুই, বউ না হতে ভাবি বানিয়ে ফেলেছিস, পাকা মেয়ে কোথাকার। তিশা কিলকিল করে হেসে উঠল এবং বলল, ও মা, আজ না হোক কাল তো হবেই, এখন মেনে নিলেই তো হয়।
তাসলিমা হয়তো ছেলের জেদের কাছে কিছুটা নরম হলেন, কিন্তু মুখে কিছু বললেন না। শাওন বুঝল ফুপুকে রাজি করানোর সময় ব্যাপার মাত্র, কিন্তু আসল সমস্যা তো অন্য জায়গায়। ঘরে এসে শাওন বিছানায় বসলো, মনটা অস্থির। সাবিয়াকে ওই অভিশাপ থেকে মুক্ত করতেই হবে। সে তার ব্যাগ থেকে পুরনো ডায়েরিটা বের করলো, পাতার পর পাতা উল্টে একটা নাম্বার খুঁজে পেল। রাজীব তার ছোটবেলার বন্ধু। রাজীব একটু আধ্যাত্মিক বিষয় আশয় নিয়ে ঘাটাঘাটি করে, প্যারানর্মাল বিষয় তার আগ্রহ অনেক। শাওন কালক্ষেপণ না করে রাজীবকে ফোন করল। ফোনের ওপাশে রাজীবের গলা পেতেই শাওন গড়গড় করে সব ঘটনা খুলে বলল। সাবিয়ার ট্রমা, সেই কালো মূর্তি, ভ্যাম্পায়ার সত্তা, সবকিছু। সব শুনে রাজীব কিছুক্ষণ চুপ করে রইল, তারপর গম্ভীর গলায় বলল, দোস্ত, কেসটা তো জটিল মনে হচ্ছে। এটা সাধারণ কোনো মানসিক সমস্যা বা ব্ল্যাক ম্যাজিক নয়। তোদের এর জন্য আমাদের ওস্তাদের কাছে যেতে হবে এবং ওনার সাথে দেখা করতে হবে। উনি আবার এসব বিষয়ে অভিজ্ঞ। শাওন উদ্গ্রীব হয়ে বলল, তাহলে আমি কালকে আসছি তোর কাছে, ঠিকানাটা দে। রাজীব বলল, ঠিক আছে, চলে আয়, আমি ওস্তাদের সাথে কথা বলে রাখবো। রাতে খেয়ে দিয়ে শাওন শুয়ে পড়ল। সাবিয়ার চিন্তায় তার চোখের পাতা ভারী হয়ে আসছে। ভাবতে ভাবতে একসময় সে গভীর ঘুমে তলিয়ে গেল। হঠাৎ আবার সেই পরিচিত অনুভূতি, কপালে এক উষ্ণ নরম হাতের স্পর্শ। শাওনের ঘুম ভেঙে গেল। সে চোখ মেলে দেখল শিওরে দাঁড়িয়ে আছে সাবিয়া। কিন্তু আজকের সাবিয়া অন্যদিনের মতো নয়। তার চোখে মুখে কোনো কামনার আগুন নেই, নেই সেই পৈশাচিক হাসি, বরং সেখানে ফুটে আছে তীব্র ভয়ের আতঙ্ক। তার শরীরটা কাঁপছে। শাওন কিছু জিজ্ঞাসা করার আগেই সাবিয়া ইশারা করলো তাকে অনুসরণ করতে। শাওন যেন এক অদৃশ্য সুতোর টানে বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। সাবিয়ার পিছু পিছু সে বেরিয়ে এলো ঘর থেকে। এতক্ষণ সে এক ঘোরের মধ্যে ছিল, কিন্তু যখন তার হুঁশ ফিরল, সে নিজেকে আবিষ্কার করলো গ্রামের শেষ প্রান্তের এক ঘন জঙ্গলের ভেতরে। চারিদিকে ঝিঝি পোকার ডাক আর অদূরে শিয়ালের হুক্কা হুয়া। গাছের ফাঁক দিয়ে চাঁদের আলো এসে ভুতুরে ছায়া তৈরি করেছে। পাশে সাবিয়া দাঁড়িয়ে আছে, তার মুখটা ফ্যাকাশে। সে শাওনের দিকে তাকিয়ে করুণ সুরে বলল, সরি শাওন, আমি তোমায় ভালোবাসি, সত্যি ভালোবাসি, কিন্তু আমি তোমাকে বাঁচাতে পারবো না। আমার হাতে আর কিছু নেই। শাওন চমকে উঠে সাবিয়ার কাঁধে হাত ধরে বলল, এসব কি বলছো সাবিয়া? আমার অপরাধ কি? কেন তুমি আমাকে এখানে নিয়ে এসেছ? সাবিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে রুদ্ধ কণ্ঠে বলল, তোমার কোনো অপরাধ নেই। অপরাধ একটাই, তুমি আমাকে ওই অশুভ শক্তিটার থেকে দূরে সরাতে চাইছ। আরও ও সেটা কিছুতেই হতে দেবে না। ও তোমাকে সরিয়ে দিতে চায়। শাওন কিছু বলতে চাইল, কিন্তু তার আগেই তার মেরুদণ্ড বেয়ে এক হিমশীতল স্রোত নেমে গেল। সে স্পষ্ট অনুভব করল তার ঠিক পেছনেই কেউ দাঁড়িয়ে আছে, এক অশুভ উপস্থিতি, যার নিঃশব্দের শব্দে বাতাসও যেন ভারী হয়ে উঠছে। শাওন ধীরে ধীরে ঘাড় ঘোরালো। তার পেছনে দাঁড়িয়ে আছে ঠিক সাবিয়ার মতো দেখতে সেই ছায়ামূর্তি, কিন্তু তার অবয়বে ফুটে আছে এক পৈশাচিক রূপ। পরনে কুচকুচে কালো গাউন, বাতাসে উঠছে তার অবিন্যস্ত খোলা চুল। চোখের মনি দুটো আগুনের মতো জ্বলছে, আর ঠোঁটের কোণ দিয়ে বেরিয়ে আছে দুটো তীক্ষ্ণ সোচালো দাঁত। পাশে দাঁড়ানো আসল সাবিয়া কান্নারত গলায় বলল, শাওন, এটা স্বপ্ন নয়, এটাই রূঢ় বাস্তব। আজ তোমাকে মরতে হবে। আমার খুব ইচ্ছা ছিল তোমাকে বাঁচানোর, কিন্তু আমি যে নিরুপায়। আমার শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। সাবিয়ার কান্না জঙ্গলের নিস্তব্ধতাকেও আরো ভারী করে তুলল। শাওন সাহস সঞ্চার করে পিশাচিনীর মুখোমুখি হলো। কঠিন স্বরে জানতে চাইল, তুমি কি, কেন তুমি প্রতিশোধের দোয়াই দিয়ে সাবিয়ার জীবনটা নষ্ট করছো? ওর তো কোনো দোষ ছিল না। পিশাচিনী বিকট শব্দে হেসে উঠল। তার হাসি যেন বনের গাছগুলোকে কাঁপিয়ে দিল। তারপর ফ্যাসফেসে ঘাড়হিম করা গলায় বলতে শুরু করলো তার গল্প। আমি লুসিয়ানা। অনেক দূরের এক দেশের এক আজও পাড়া গায়ে আমার বাড়ি ছিল। আমি ছিলাম গরিব ঘরের এক রূপসী কন্যা। আমার রূপই আমার কাল হলো। গ্রামের প্রভাবশালী বখাটেরা লোলুপ দৃষ্টিতে আমার দিকে তাকাতো। একদিন সেই কাল রাত্রিতেই কয়েকজন মিলে আমাকে তুলে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করল। আর সে সমাজ উল্টোই আমাকে অপয়া কুলক্ষণা বলে এক ঘরে করে দিল। অপমানে ক্ষোভে আমি শয়তানি সাধনা শুরু করলাম। হয়ে গেলাম রক্তচোষা পিশাচ। প্রতিশোধ নিলাম একে একে, কিন্তু গ্রামের মানুষ জেনে গেল আমার আসল রূপ। তার এক মহাসাধকের সাহায্য নিয়ে আমার আত্মাকে বন্দি করল এক পাথরের মূর্তির ভেতর, আর আমার দেহটাকে পুড়িয়ে ছাই করে দিল। সে সাধক বলেছিলেন, কোনো কুমারী মেয়ের রক্তের স্বাদ পেতেই আমার মুক্তি মিলবে, আর বহু বছর পর আমার সেই মুক্তিদাতা হলো তোমার এই সাবিহা।
লুসিয়া যখন তার গল্প বলছিল, সায়ন পা টিপে টিপে পিছু হটতে হটতে সাবিয়ার পাশে এসে দাঁড়ালো। সে সাবিয়ার হাতটা শক্ত করে ধরে ফিসফিস করে বলল, তুমি আমাদের কিছু করতে পারবে না। সায়ন সাবিয়ার চোখের দিকে তাকালো। সেই দৃষ্টিতে ছিল এক গভীর আশ্বাস। সাবিয়া তার ইঙ্গিত বুঝতে পারল। কোনো কিছু না ভেবেই শাওন সাবিয়ার হাত ধরে উল্টো দিকে দৌড়াতে শুরু করলো। লুসিয়ানা অট্টহাসিতে ফেটে পড়ল। পালাবে আমার হাত থেকে? বোকার দল। মুহূর্তের মধ্যে পুরো জঙ্গলে প্রলয়ঙ্কারী বাতাস বইতে শুরু করলো। পুরনো বড় বড় গাছগুলো মরমর করে শব্দে ভেঙে পড়তে লাগলো তাদের আশেপাশে। ঝড়ের ঝাপটায় তারা বারবার হোঁচট খাচ্ছিল, কিন্তু থামল না। সাবিয়া হাঁপাতে হাঁপাতে বলল, শাওন, আমরা বোধহয় আর বাঁচব না। ও আমাদের ছাড়বে না। শাওন সাবিয়ার হাত আরও শক্ত করে ধরে বলল, ভরসা রাখো সাবিয়া, আমাদের কিছু হবে না, শুধু দৌড়াতে থাকো। তারা দৌড়াতে দৌড়াতে জঙ্গলের মাঝের এক ফাঁকা জায়গায় এসে পৌঁছালো। ভাবলো হয়তো বিপদ কিছুটা কেটেছে, কিন্তু ঠিক তখনই তাদের রক্ত হিম হয়ে গেল। তাদের সামনে পথ আটকে দাঁড়িয়ে আছে একদল বিশাল দেহী নেকড়ে। সাধারণ নেকড়ের চেয়ে আকারে এরা দ্বিগুণ। চোখগুলো জলজলে টকটকে লাল রঙের আগুনের মতো, মুখ দিয়ে লালা ছড়ছে, আর দাঁতগুলো যেন মৃত্যুর পরোয়ানা নিয়ে অপেক্ষা করছে। শাওনের মনে হলো এরা আবার বাঁচার কোনো উপায় নেই। নেকড়েগুলো আক্রমণের জন্য প্রস্তুত হয়ে যেই লাফ দিবে, ঠিক সেই মুহূর্তে এক অদ্ভুত ঘটনা ঘটল। চোখের পলকে বিশাল দেহী নেকড়ের পাল হাওয়ায় মিলে গেল, যেন তারা কোনোদিন সেখানে ছিলই না। শাওন আর সাবিয়া বিস্ময়ে অবাক হয়ে গেল। ঠিক সেই সময় তারা পেছনে কারোর উপস্থিতি অনুভব করল। শাওন দ্রুত ঘুরে তাকালো, দেখল তাদের পেছনে দাঁড়িয়ে আছেন এক বৃদ্ধ। বয়সের ভারে কিছুটা নুয়ে পড়েছেন, কিন্তু চেহারায় এক অদ্ভুত তেজ। গলা ভর্তি সাদা দাড়ি, পরনে পুরনো খাঁচের দুব্বা, এক হাতে টিমটিম করে জ্বালা এক হারিকেন, অন্য হাতে একটা শক্ত লাঠি। তিনি শান্ত কিন্তু গম্ভীর গলায় বললেন, এখানে আর থেকো না বাবারা, নয়তো ওই পিশাচিনী তোমাদের দুজনকে মেরে ফেলবে। আমার সাথে এসো। শাওনের সাবিয়া বুঝতে পারল এই বৃদ্ধ সাধারণ কেউ নন। তার অলৌকিক ক্ষমতার কারণেই ওই হিংস্র নেকড়েগুলো গায়েব হয়ে গেছে। তারা আর কোনো প্রশ্ন না করে একটু ভরসা নিয়ে বৃদ্ধর পিছু পিছু হাঁটতে শুরু করলো। হয়তো এই ঘোর অমানিসয় এই বৃদ্ধই তাদের একমাত্র আলোকবর্তিতা। শানু সাবিয়াকে নিয়ে বৃদ্ধ লোকটি জঙ্গলের একটু ভিতরে এক টিনশেড বাড়ির সামনে এসে দাঁড়ালেন। বাইরে থেকে ঘরটি জরাজীর্ণ মনে হলেও ভেতরে ঢুকতেই অদ্ভুত এক শান্ত অনুভব করল তারা। বৃদ্ধ লোকটি হারিকেন নামিয়ে রেখে ঘরের বাতি জ্বালালেন। আলো জ্বালাতেই ভেতরের ঘর থেকে বেরিয়ে এলো রাজীব। শান বন্ধুকে এখানে দেখে চমকে উঠল। রাজীব, তুই এখানে? রাজীব এগিয়ে এসে বলল, হ্যাঁ দোস্ত, তুই আমাকে সব বলার পর আমি ওস্তাদকে ফোন করেছিলাম। ওস্তাদ জানালেন আজ রাতেই তোর বড় বিপদ হতে পারে, তাই আমাকে দ্রুত এখানে আসতে বললেন। আমি তোকে ফোন করে জানতে চেয়েছিলাম, কিন্তু তোর ফোন বন্ধ দেখাচ্ছিল, তাই ওস্তাদের সাথে সোজা এখানে চলে এসেছি। বৃদ্ধ লোকটির নাম মতিন মিয়া। তিনি শান্ত গলায় বললেন, এখানে তোমাদের ভয়ের কিছু নেই। এই ঘরের সীমানায় ওই পিশাচিনী প্রবেশ করতে পারবে না। সে সাবিয়ার শরীর ব্যবহার করা ছাড়া এখন আর কিচ্ছু করতে পারবে না। তার নিজস্ব কোনো শক্তি নেই। তাকে চিরতরে শেষ করার একটাই উপায়, ওই মূল মূর্তিটা খুঁজে বের করে পুড়িয়ে ফেলা। সাবি অবাক হয়ে বলল, কিন্তু আমি তো এই মূর্তিটা আমার বাড়ির আশেপাশে প্রায় দেখতাম। মতিন মিয়া হাসলেন। ওটা ছিল তার মায়া, চোখের বিভ্রম। আসল মূর্তিটা সেখানে আছে, যেখানে তোমার সাথে সেই জঘন্য ঘটনা ঘটেছিল। ওই অশুভ শক্তি ওখানেই শিকড় গেড়ে আছে। পুনরস্মৃতি মনে পড়তেই সাবিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। শাওন আলতো করে তার কাঁধে হাত রেখে অভয় দিল, চিন্তা করো না সাবিয়া, আমরা তোমাকে অভিশাপ থেকে মুক্ত করবই। সাবিয়া অশ্রু ভেজা চোখে কৃতজ্ঞতার হাসি আসলে এবং ঠিক কোথায় সেই ঘটনা ঘটেছিল তার বর্ণনা দিল। মতিন মিয়া শাওন আর রাজীবের দিকে তাকিয়ে বললেন, তোমরা যাও, পথে সে হয়তো অনেক ভয় দেখাবে, কিন্তু গায়ে হাত তোলার ক্ষমতা তার নেই। সাহস হারিও না। শাওন আর রাজীব হাতে পেট্রোলের ক্যান আর শক্তিশালী টর্চ লাইট নিয়ে জঙ্গলের সে অভিশপ্ত স্থানের দিকে রওনা হলো। তারা কিছুটা পথ এগোতেই প্রকৃত তাদের রূপ বদলাতে শুরু করলো। হঠাৎ করে শুরু হলো প্রচণ্ড ঝড়। বাতাসের শোষ শব্দে মনে হলো হাজারো প্রেতাত্মা আর্তনাদ করছে। চারপাশের ঝোপঝাড়ের ভেতর থেকে অসংখ্য লাল লাল চোখ জলজল করে তাদের দিকে তাকিয়ে রইল। রাজীব শাওনের কাঁধ চেপে ধরে বলল, দোস্ত, একদম ভয় পাস না, এগুলো সব মায়া। মনে মনে দোয়া পড় আর সামনে তাকা। ঝড় আর অন্ধকারের সাথে লড়াই করে তারা অবশেষে সেই নির্দিষ্ট জায়গায় পৌঁছালো। টর্চের আলো ফিরে ঝোপের আড়ালে তন্ন তন্ন করে খুঁজতে লাগলো সেই কালো মূর্তিটা। অবশেষে জঞ্জালের নিচে চাপা পড়া অবস্থায় তারা সেটা খুঁজেও পেল।
রাজীব দ্রুত বলল, তাড়াতাড়ি কর শাওন, একটা আগুনের বৃত্ত তৈরি করতে হবে, নইলে ও ভেতরে ঢুকতে পারবে না। রাজীব মূর্তির চারপাশে পেট্রোল দিয়ে একটা গোল দাগ কেটে তাতে আগুন ধরে দিল। আগুনের লেলিহান শিখা বৃত্তাকারে জ্বলে উঠল। তারপর তারা মূর্তির উপরে শুকনো ডালপালার পেট্রোল ঢেলে আগুন ধরে দিল। আগুন দাও দাও করে জ্বলে উঠতেই এক বিকট চিৎকার শোনা গেল। লুসিয়ানা তাদের সামনে আবির্ভূত হলো। আগুনের বৃত্তের বাইরে দাঁড়িয়ে সে উত্তমের মতো চিৎকার করে উঠল এবং বলল, না, এটা করিস না, নিভে দে আগুন, আমি তোদের সব দিয়ে দেবো, যা চাইবি তাই পাবি। রাজীব দৃঢ় গলায় বলল, তোর লোভের ফাঁদে আমরা পা দেব না পিশাচিনী। এটা না করলে তুই আর কত মানুষকে যে ধ্বংস করবি তা তোর কোনো অংশে জানা নেই। তোর পাপ আজকে এখানে শেষ। আগুনের তাপে মূর্তিটি গলতে শুরু করলো, আর সাথে সাথে লুসিয়ানার শরীর অদৃশ্য আগুনে ঝলসে যেতে লাগলো। তার গগনবিদারী চিৎকারে জঙ্গল কেঁপে উঠল। মুহূর্তের মধ্যে তার দেহ ছাই হয়ে বাতাসে মিলে গেল। মূর্তিটি পুড়ে ছাই হয়ে যাওয়ার পর আগুন ধীরে ধীরে নেমে গেল। রাজীব আর শাওন মিলে ছাইগুলো গর্ত করে পুঁতে ফেলল। কাজ শেষ করে তারা যখন ফিরল, তখন পূব আকাশে ভোরের আলো ফুটে উঠতে শুরু করেছে। অন্ধকারের বুক চিরে উকি দিচ্ছে নতুন সূর্য। টিনশেড ঘরের সামনে সাবিয়া উৎকণ্ঠা নিয়ে অপেক্ষা করছিল। শাওনকে অক্ষত অবস্থায় ফিরতে দেখে সে আর নিজেকে ধরে রাখতে পারল না। দৌড়ে সে শাওনকে শক্ত করে জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে বলল, আমায় মাফ করে দাও শাওন, আমি আমি তোমায় কত কষ্ট দিয়েছি, এমনকি মারতেও চেয়েছিলাম। আমি খুব খারাপ শাওন। শাওন পরম মমতায় সাবিয়ার পিঠে হাত বুলিয়ে দিতে দিতে বলল, ধুর পাগলি, এতে তো তোমার কোনো দোষ নেই, তুমি তো ছেলে পরিস্থিতির শিকার। আমি কিছুই মনে করিনি, সব ভুলে যাও। সাবিয়া মুখ তুলে ভেজা চোখে তাকালো, তারপর করুণ দৃষ্টিতে, এবং বলল, তুমি কি আমায় ছেড়ে যাবে? তুমি আমায় ছেড়ে যাবে না তো শাওন? শাওন সাবিয়ার কপাল আলতো করে চুমু খেয়ে বলল, কখনই না, আমি তোমায় এই কথা দিলাম। এক অপরকে শক্ত করে জড়িয়ে ধরে তারা নতুন এক ভোরের সাক্ষী হলো। শাওন আর সাবিয়া মতির মিয়া ও রাজীবের কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলো এক নতুন জীবনের উদ্দেশ্যে। পেছনে পড়ে রইল এক বিভীষিকাময় অতীত, আর সামনে এক সোনালী ভবিষ্যৎ। প্রিয় লিসেনার, কেমন লাগলো লেখক শিহাব হোসেনের পাঠানো এই রহস্যময় গল্পটি? কমেন্ট করে জানাতে বলবেন না। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ভালোর পথে থাকবেন। আসসালামু আলাইকুম।